আজকে আমরা পৌরনীতি প্রথম পত্রের অষ্টম অধ্যায়, নবম অধ্যায় এবং দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা যদি এই চ্যাপ্টারগুলোর দিকে খেয়াল করি দেখব যে এই তিনটা চ্যাপ্টারই, অষ্টম অধ্যায়, নবম অধ্যায় এবং দশম অধ্যায়, তিনটা চ্যাপ্টারই খুবই ছোট চ্যাপ্টার। কিন্তু এই তিনটা চ্যাপ্টার থেকে আমরা যদি সিকিউ এর কথা বলি তাহলে দেখব যে কোনো কোনো সময় এখান থেকে তিনটা সিকিউ থাকে এবং কোনো কোনো সময় কিন্তু এখান থেকে দুইটা সিকিউ থাকে। অর্থাৎ দেখা যায় যে অষ্টম অধ্যায় বা নবম অধ্যায় এই দুইটা চ্যাপ্টার থেকে কোনো একটা চ্যাপ্টার থেকে সিকিউ মিস যায়। এবং এখান থেকে যদি আমরা এমসিকিউ বলি, এমসিকিউ কিন্তু প্রায় 8 থেকে 9টা কিন্তু এমসিকিউ থাকে এই তিনটা চ্যাপ্টার থেকে। এবং এই চ্যাপ্টারগুলো যদি যদি আমরা একটু দেখি এই চ্যাপ্টারগুলো কিন্তু খুবই ছোট চ্যাপ্টার এবং পড়াশোনা করতেও এটা খুব বেশি সময় লাগে না। তো আজকে আমরা এই যে এই তিনটা চ্যাপ্টার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই চ্যাপ্টারের যে এমসিকিউ গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো তোমাদেরকে দেখাবো। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা 10টা করে এমসিকিউ সলভ করব এবং এই চ্যাপ্টার থেকে যে এমসিকিউ গুরুত্বপূর্ণ সেগুলো দেখানোর চেষ্টা করব। এর পাশাপাশি প্রথমেই তোমাদের জন্য থাকবে যে গুরুত্ব অনুধাবন, অর্থাৎ অষ্টম অধ্যায়ে যে চ্যাপ্টারটি রয়েছে জনমত এবং রাজনৈতিক সংস্কৃতি, এই চ্যাপ্টারের কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ, তুমি সৃজনশীলের জন্য কোন জায়গাগুলো পড়বে, কোন জায়গাগুলোতে তোমাকে ফোকাস দিতে হবে সৃজনশীলের জন্য, সেই জিনিসগুলো দেখব। তারপরে আমরা এমসিকিউ দেখব এবং এমসিকিউর যে বিস্তারিত জিনিসগুলো, যে জিনিসগুলো তোমার সৃজনশীলের জন্য দরকার, সেই জিনিসগুলো আমরা এমসিকিউর আলোকে দেখে যাব। পরবর্তীতে আমরা কিন্তু সিকিউ সলভ করব। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা দুইটা সিকিউ সলভ করব। অর্থাৎ তোমাদের প্রথমে যেই টপিকগুলো বলা হচ্ছে যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, এই টপিকগুলো গুরুত্বপূর্ণ, সেই টপিকের আলোকে আমরা দুইটা সিকিউ সলভ করব এবং এগুলো হচ্ছে বোর্ড প্রশ্ন, এগুলো হচ্ছে রিয়েল টাইম বোর্ড প্রশ্ন। এবং এগুলো সলভ করার মাধ্যমে আমরা দেখব যে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেগুলো তো আমাদের পড়া হয়ে যাবেই, পাশাপাশি কিন্তু যেই টপিকটা তোমার গুরুত্বপূর্ণ সেই সৃজনশীলের জন্য বা ওই চ্যাপ্টারের জন্য সেই জিনিসগুলো কিন্তু তোমার দেখা হয়ে যাবে। তো এইভাবে আমরা আজকে ক্লাসটা করব এবং প্রথমে আমাদের অষ্টম অধ্যায় থাকবে, তারপরে আমরা নবম অধ্যায় দেখব। নবম অধ্যায়ের গুরুত্ব অনুধাবন সেকশনটা দেখব, কোন জায়গাগুলো থেকে সিকিউ থাকে। সেখান থেকে আমরা 10টা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব এবং সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা দেখব এবং পরবর্তীতে কিন্তু আমরা দুইটা সিকিউ এখান থেকে দেখব। এবং পরবর্তীতে আমাদের যে চ্যাপ্টারটা নিয়ে অনেক সময় স্টুডেন্টদের ঝামেলা হয় যে দেশপ্রেম এবং জাতীয়তা, অর্থাৎ দশম অধ্যায়, সেই দশম অধ্যায় নিয়েও আমরা আলোচনা করব। বরাবরের মতোই আমরা 10টা এমসিকিউ দেখব এবং পরবর্তীতে আমরা যে সিকিউ, এখান থেকে আমরা সিকিউ দেখার চেষ্টা করব। তো আজকের ক্লাসগুলো যদি তুমি করো এবং এই পৌরনীতি নিয়ে অষ্টম অধ্যায়, নবম অধ্যায় এবং দশম অধ্যায় যেখান থেকে 3টা সিকিউ থাকে এবং 8 থেকে 9টা এমসিকিউ থাকে, তোমার কিন্তু এই চ্যাপ্টারগুলো নিয়ে আর কোনোদিন ঝামেলা হবে না। তো আমরা প্রথমের দিকে যাই। আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে জনমত এবং রাজনৈতিক সংস্কৃতি। আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে জনমত এবং রাজনৈতিক সংস্কৃতি। আমরা যদি বলি যে আসলে জনমত বিষয়টা কি, জনমত হচ্ছে জনগণের যে মতামত। আমাদের রাষ্ট্রের ভিতরে আমরা জনগণ থাকি, আমরা জানি এই যে জনগণের যে মতামত সেই বিষয়টাই হচ্ছে জনমত, কিন্তু এটা হচ্ছে সাধারণ কথায়। কিন্তু পৌরনীতিতে জনমতের একটা বিশেষ তাৎপর্য আছে এই কথাটার। তো তখন জনমত বলতে মূলত যেই কথাটা আসলে যৌক্তিক, যেই কথাটা জনগণের কল্যাণ বয়ে আনতে পারে, সেই কথাটাকে মূলত জনমত বলা হয়ে থাকে পৌরনীতিতে। অপরদিকে রাজনৈতিক সংস্কৃতিটা কি? রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে একটা সোসাইটির বা একটা রাষ্ট্রের রাজনৈতিক কালচারটা কেমন, সেই দেশের মানুষজন রাজনীতি নিয়ে কি চিন্তা ভাবনা করছে, তারা কি ভোট দিতে যাচ্ছে নাকি যাচ্ছে না, গণতন্ত্রের প্রতি তাদের পারসেপশন বা ধারণাগুলো কি, তারা কেমন আসলে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো চায়, এই সংশ্লিষ্ট বিষয়গুলো হচ্ছে সেই দেশের রাজনৈতিক সংস্কৃতি। তো এই দুইটা বিষয় নিয়ে আলোচনা হবে আমাদের এই চ্যাপ্টারে। তো আমরা যদি প্রথমে আমাদের গুরুত্ব অনুধাবন সেকশনে যাই, আমরা দেখব যে এই চ্যাপ্টার থেকে কোন জায়গাগুলোতে তোমার সিকিউ থাকে এবং এই সেকশনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি এই টপিকগুলো পড়ো তাহলে কিন্তু সৃজনশীলের যে গ এবং ঘ নাম্বার নিয়ে তোমার যে ঝামেলা হয়, তোমার যে সমস্যা হয়, সেই জিনিসগুলো কিন্তু কভার হয়ে যাবে। তো এই যে অষ্টম অধ্যায় জনমত এবং রাজনৈতিক সংস্কৃতি, সেখান থেকে আমরা সিকিউর যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে প্রথমে যে জিনিসটা তোমাকে জানতে হবে যে জনমতের ধারণা এবং বৈশিষ্ট্য। জনমত বিষয়টা আসলে কি এবং জনমতের বৈশিষ্ট্যগুলো কি সেই সম্পর্কে তোমাকে জানতে হবে। এবং এখান থেকে আমরা দেখতে পাই যে গ নাম্বারে কিন্তু সিকিউ থাকে। তারপরে জনমত গঠনের মাধ্যম বা বাহন সমূহ। এই যে জনমত কিভাবে গঠিত হতে পারে, আমরা জানি টেলিভিশনের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে, সভা সমাবেশের মাধ্যমে কিংবা রাজনৈতিক দলের যে কার্যক্রমগুলো থাকে সেগুলোর মাধ্যমে কিন্তু জনগণের যে মতামত সেই জিনিসটা কিন্তু প্রতিফলিত হতে পারে। তো এই জনমত গঠনের যে মাধ্যম বা বাহন সমূহ, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে কিন্তু বেশিরভাগ সিকিউ থাকে এবং এখান থেকে গ কিংবা ঘ দুই জায়গাতে কিন্তু প্রশ্ন থাকে। গতে তোমার যে কোনো একটা বাহনের কথা বলবে, ধরো টেলিভিশন বললো বা রেডিও বললো বা হচ্ছে রাজনৈতিক দল বললো, এবং ঘতে তোমার সবগুলো যে জনমত গঠনের যে মাধ্যম বা বাহন আছে এই সবগুলো বিষয় নিয়ে তোমাকে বলার
জন্য প্রশ্ন করবে। তারপরে আমরা 3 নম্বরে আছে আমাদের গণতন্ত্র এবং জনমত থেকে আমাদের প্রশ্ন থাকে, অর্থাৎ জনমতের সাথে গণতন্ত্রের সম্পর্কটা কিরূপ সেখান থেকে কিন্তু প্রশ্ন থাকে। তারপরে সুশাসন প্রতিষ্ঠায় এই যে জনমত বা জনগণের মতামত কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই জায়গা থেকে তোমার ঘর অঙ্কে কিন্তু প্রশ্ন থাকে 4 মার্কের জন্য। তারপরে রাজনৈতিক সংস্কৃতির ধারণা এবং বৈশিষ্ট্য, এই দুইটা টপিক থেকে সচরাচর কম প্রশ্ন থাকে, বেশিরভাগ প্রশ্নটা মূলত জনগণের যে মতামত বা জনমত এই টপিকটা থেকে থাকে। রাজনৈতিক সংস্কৃতির ধারণা ও বৈশিষ্ট্য এই জিনিসটা তোমাকে একটু দেখে যেতে হবে একটা কম্প্রিহেনসিভ প্রিপারেশনের জন্য। তারপরে জনমত এবং রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যে সম্পর্ক আছে এই জায়গাগুলো থেকে প্রশ্ন থাকে। তো চলো আমরা 10টা এমসিকিউ সলভ করি এবং এর পরবর্তীতে এই যে এখানে যে তোমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো বলা হচ্ছে সেই রিলেটেড আমরা সিকিউ সলভ করব। প্রথম প্রশ্ন আমাদের, ভয়েস অফ দ্য পিপল ইজ দ্য ভয়েস অফ দ্য গড উক্তিটির সাথে কোনটি সম্পর্কিত? ভয়েস অফ দ্য পিপল, ভয়েস অফ দ্য পিপল মানে হচ্ছে মানুষের মতামত, ইজ দ্য ভয়েস অফ দ্য গড সৃষ্টিকর্তার মতামত, উক্তিটির সাথে কোনটি সম্পর্কিত? এখানে উক্তিটির সাথে মূলত জনমতের সম্পর্ক রয়েছে, উক্তিটির সাথে জনমতের সম্পর্ক রয়েছে। দেখো এখানে বলাই আছে যে ভয়েস অফ দ্য পিপল মানুষের মতামত, ইজ দ্য ভয়েস অফ দ্য গড সৃষ্টিকর্তার মতামত। তো এইটার সাথে কিন্তু যে জনমত বা জনগণের মতামত এই জিনিসটার সাথে সামঞ্জস্য রয়েছে এবং এই উক্তিটি দিয়েছিলেন রুশো। অনেক সময় একটা প্রশ্ন থাকে এই যে ভয়েস অফ দ্য গড, ভয়েস অফ দ্য পিপল ইজ দ্য ভয়েস অফ দ্য গড, এই উক্তিটি কার? এই উক্তিটি কিন্তু হচ্ছে রুশোর। ঠিক আছে, রুশোর আরো একটা বিখ্যাত উক্তি আছে যে মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র তাকে শৃঙ্খলিত অবস্থায় পাওয়া যায়, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেইনস। তারপরে আমরা যদি জনমত নিয়ে একটু জানার চেষ্টা করি, জনমত বিষয়টা আসলে কি? সাধারণ অর্থে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতকে বলা হয় জনমত, কিন্তু পৌরনীতিতে সকল মতামতই জনমত নয়। পৌরনীতিতে কেবল প্রভাবশালী, যুক্তিযুক্ত, স্পষ্ট এবং কল্যাণকামী মতামতকেই জনমত বলা হয়। জনমত শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় রুশোর লেখনীতে, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। তারপরে যাই আমরা জন স্টুয়ার্ট মিলের মতে কোন সুনির্দিষ্ট জাতীয় সমস্যার উপর জনগণের সংগঠিত মতামতই হচ্ছে মূলত জনমত। জনগণের সংগঠিত অভিমতের নামই হচ্ছে জনমত। এখানে অভিমত মানে হচ্ছে প্রকাশ, কোন একটা ন্যাশনাল যে কোনো জিনিসের উপর জনগণ তাদের যে সংগঠিত যে মতামতটা প্রকাশ করে সেটাই হচ্ছে মূলত জনমত। এবং এই উক্তিটা দিয়েছেন জন স্টুয়ার্ট মিল। এই উক্তিটা কিন্তু তুমি তোমার যে সৃজনশীল সেখানে কিন্তু ব্যবহার করতে পারো, বা ক নাম্বারে যদি তোমার প্রশ্ন আসে জনমত বলতে আসলে কি বোঝো বা জনমত কাকে বলে, তখন কিন্তু এই যে গুরুত্বপূর্ণ উক্তিটা এই উক্তিটা কিন্তু তুমি ব্যবহার করতে পারো। জনমতের বৈশিষ্ট্য আমরা সৃজনশীলে দেখেছিলাম, জনমতের বৈশিষ্ট্য থেকে প্রশ্ন থাকে, তো এই জায়গাতে একটু খেয়াল করো, আমি এগুলো বিস্তারিত বলবো। তো প্রথম যে জনমতের বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ। এই যে জনমত হওয়ার জন্য বা জনগণের মতামত হওয়ার জন্য সেটাকে অবশ্যই জনস্বার্থ বা জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কোনো একটা বিষয় হতে হবে। জনগণের স্বার্থের সাথে সম্পর্ক নেই এমন কোনো বিষয় মূলত জনমত হতে পারবে না। দ্বিতীয় হচ্ছে জনকল্যাণ। দেখো এই জনমত হওয়ার জন্য এখানে জনকল্যাণ থাকতে হবে। ধরো আমরা চায়ের দোকানে একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি যে সরকার পদ্মা ব্যারেজ করছে, সরকার পদ্মা ব্যারেজ না করে সরকার চাইলে তিস্তা ব্যারেজ করতে পারতো, এখানে মানুষের লাভ বেশি হতো। তো এই যে এখানে জনকল্যাণের বিষয়টা কিন্তু থাকতে হবে। তৃতীয় হচ্ছে যুক্তি ভিত্তিক। তুমি জাস্ট একটা কথা বলে দিলা, এটা মূলত জনমত হবে না। পরিণতিতে আমরা নরমাল কথাবার্তায় আমরা মানে যখন সংখ্যাগরিষ্ঠ হয় তখন সেটাকে জনমত বলে ধরে নেই, কিন্তু পরিণতিতে এই জনমত হওয়ার জন্য তোমার যুক্তি থাকতে হবে, তোমার রেশনালিটি থাকতে হবে। সেই জায়গায় তুমি যে কথাটা বলছো সেটা যৌক্তিকতা বিচার করে তারপর বলতে হবে, তখন সেটা কিন্তু জনমত হবে। তারপরে অবশ্যই সেটা কিন্তু সংখ্যাগরিষ্ঠের মতামত হতে হবে। যদি আমরা বলি যে জনমত হওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠের মতামত প্রয়োজন হয় না, যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি ভুল কিছু বলে সেটা তো জনমত হবে না, কিন্তু তাও কিন্তু জনমতের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সংখ্যাগরিষ্ঠের মতামত। এখানে সংখ্যাগরিষ্ঠের মতামতটাকেও প্রাধান্য দেওয়া হয়। তারপরে আমাদের 2 নাম্বার এমসিকিউতে স্বাধীন জনমত গঠিত হয় কোন ধরনের সরকার ব্যবস্থায়? আমরা দেখতে পাই একনায়কতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র। এই জায়গাতে কিন্তু মানুষের যে মতামত এই মতামতগুলোকে নিয়ন্ত্রণ করা হয় এবং মানুষ যাতে মতামত প্রকাশ করতে না পারে সেই জন্য কিন্তু বাধা দেওয়া হয়। কিন্তু গণতন্ত্রে তুমি তোমার মতামতটাকে কিন্তু প্রকাশ করতে পারো। এটা কিন্তু রাজনৈতিক যে সরকার থাকে সরকার কিন্তু চেষ্টা করে জনগণ যাতে সবাই সবার মতামত প্রকাশ করে এবং সেই মতামত থেকে রাষ্ট্র যাতে বা রাজনৈতিক যে সরকার থাকে সেই সরকার যাতে তার যে ভুলগুলো আছে এই ভুলগুলো বুঝে তারপরে মূলত শাসন করতে পারে এবং ভুল থেকে শিক্ষা নিয়ে কোন ভুলগুলো করা যাবে না সেই জিনিসগুলো থেকে শিক্ষা নেয় এবং সরকার সেই জিনিসগুলো আর করে না। তো এই গণতন্ত্রের সাথে কিন্তু এই স্বাধীন জনমতের সম্পর্ক রয়েছে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কিন্তু আমরা বলতে পারি স্বাধীন জনমত গঠিত হয়। অন্য সকল যে শাসন ব্যবস্থা আছে সেখানে কিন্তু জনমতকে নিয়ন্ত্রণ করা হয়। তারপরে জনমত কোনটি?
ক্ষমতাশালীর মতামত, বুদ্ধিজীবীদের মতামত, কল্যাণকামী ও যুক্তিযুক্ত মতামত নাকি সংখ্যাধিক্যের মতামত? আমরা যদিও বলেছি যে জনমতের একটা বৈশিষ্ট্য হচ্ছে সেখানে সংখ্যার আধিক্য থাকতে হবে, সংখ্যাগরিষ্ঠ মানুষ থাকতে হবে, কিন্তু এখানে আছে কল্যাণকামী ও যুক্তিযুক্ত মতামত। এটাই হচ্ছে আমাদের বেস্ট অ্যান্সার এই জায়গাতে। তারপরের প্রশ্নে আমাদের উদ্দীপকটি পড়ে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। জনাব আলী রাষ্ট্রের নির্বাহী বিভাগে কর্মরত। নির্বাহী বিভাগ মানে হচ্ছে শাসন বিভাগ। তিনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনকল্যাণ, যুক্তি ও জনস্বার্থকে প্রাধান্য দেন, ফলে দেশের জনগণ তার প্রতি শ্রদ্ধাশীল। জনাব আলীর কার্যক্রমে কোন বিষয়টি ফুটে উঠেছে? রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক অংশগ্রহণ, জনমত নাকি সুশাসন? দেখো এই জায়গাতে বলা আছে যে তিনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনকল্যাণ, যুক্তি ও জনস্বার্থকে প্রাধান্য দেন। তার মানে কিন্তু এখানে সহজেই বোঝা যাচ্ছে এখানে জনমতকে প্রাধান্য দেওয়া হয়েছে, অর্থাৎ জনগণের মতামতকে তিনি প্রাধান্য দেন। সুতরাং আলীর কার্যক্রমে কোন বিষয়টি ফুটে উঠেছে? জনমত কার্যক্রমটি ফুটে উঠেছে। তারপরে উদ্দীপকে বর্ণিত বিষয়টি রাষ্ট্রে বাস্তবায়িত হলে, তার মানে হচ্ছে জনমত যদি রাষ্ট্রে বাস্তবায়িত হয়, জনগণ যেই জিনিসটা বলছে সেই জিনিসটা যদি সরকার বাস্তবায়ন করে, তাহলে রাষ্ট্রে কি হবে? গণতন্ত্র শক্তিশালী হয়। অবশ্যই গণতন্ত্র শক্তিশালী হবে, কারণ দেখো যখন মানুষজন তার যে মতামত আছে সেই মতামতগুলো প্রকাশ করবে, তখন কি হবে? তখন সরকারের যে ভুলগুলো আছে, যে ভালো জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো কিন্তু বের হয়ে আসবে এবং সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে জনগণ যে জিনিসটা খারাপ বলছে সেই জিনিসটা থেকে আমি দূরে থাকবো, সেই জিনিসটা আমি বাস্তবায়ন করব না রাষ্ট্রে। তখন কি হবে? তখন কিন্তু গণতন্ত্র শক্তিশালী হবে। এটা আমাদের সঠিক উত্তর। কল্যাণমূলক সরকার প্রতিষ্ঠিত হয়, অবশ্যই এটা আমাদের সঠিক উত্তর। একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয় না। দেখো এখানে সবাই যেহেতু মতামত প্রকাশ করছে, এখানে কিন্তু একনায়কতন্ত্র আসার কিন্তু কোনো সম্ভাবনা নেই, বরং এই জনগণের মতামতের ফলে একনায়কতন্ত্র মূলত দূর হবে একটা দেশ থেকে। একনায়কতান্ত্রিক সরকার যখন একটা রাষ্ট্রের উপর প্রাধান্য রাখার চেষ্টা করবে, যখন জনগণের উপর প্রভাব রাখার চেষ্টা করবে, যখন জনগণ তার মতামতগুলো প্রকাশ করবে, আমার এই জিনিসগুলো ভালো লাগে না, এই জিনিসগুলো আমার পছন্দ না, আপনি হচ্ছে স্বৈরাচার হয়ে যাচ্ছেন, তখন কি হবে? তখন কিন্তু এই যে একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা হবে না, একনায়কতন্ত্র দূর হয়ে যাবে। সুতরাং উত্তর হবে এখানে 1 ও 2। তারপরের প্রশ্নে গণতান্ত্রিক রাষ্ট্রে জনমত গঠনের পূর্ব শর্ত হলো উপযুক্ত শিক্ষা বিস্তার, মত প্রকাশের স্বাধীনতা নাকি রাজনৈতিক সচেতনতা? দেখো এখানে গণতান্ত্রিক রাষ্ট্রে জনমত গঠনের পূর্ব শর্ত কি? অবশ্যই সেখানে কিন্তু উপযুক্ত শিক্ষা বিস্তার হতে হবে, কারণ তুমি যখন একটা জিনিস সম্পর্কে জানো না, সেই জিনিসটা সম্পর্কে বোঝো না, তখন কিন্তু তোমার মতামতটা আসলে সেই জায়গায় আসলে খাটে না, তখন তুমি যে যৌক্তিক যে চিন্তা ভাবনা সেই জিনিসটা কিন্তু করতে পারবে না। যখন তুমি শিক্ষিত হবা নরমালি, তখন কিন্তু কি হবে? তখন সেই জিনিসটা সম্পর্কে তোমার ডিপ অ্যানালাইসিস বাড়বে এবং তুমি সেই জিনিসটা নিয়ে গবেষণাধর্মী বা হচ্ছে সেই জিনিসটা নিয়ে পড়াশোনা করবা এবং সেই সম্পর্কে তোমার মতামতটা প্রকাশ করবা। তো তখন যখন একটা দেশে উপযুক্ত শিক্ষার বিস্তার হবে, তখন কিন্তু যে জনমতটা আছে সেটাও কিন্তু শক্তিশালী হবে। সুতরাং এখানে উপযুক্ত শিক্ষার বিস্তারটা যায়। মত প্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক রাষ্ট্রে জনমত গঠনের পূর্বশর্ত হলো সেখানে অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। দেখো জনগণের যদি মত প্রকাশের স্বাধীনতা না থাকে, তাহলে কিভাবে এই জনমতগুলো মানুষ প্রকাশ করবে? মানুষ তার মতামত কিভাবে প্রকাশ করবে যদি একটা দেশে মত প্রকাশের স্বাধীনতা না থাকে? তো মত প্রকাশের স্বাধীনতাও লাগবে এবং রাজনৈতিক ক্ষেত্রে সচেতনতাও লাগবে। 1 2 3। তারপরের প্রশ্নে কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম? জনমতের প্রাথমিক মাধ্যম হচ্ছে পরিবার, এবং পরিবার থেকে আমরা আমাদের যে মতামতগুলো, এই মতামতগুলো প্রকাশ করা শিখি। কোন জিনিসটা ভুল, কোন জিনিসটা খারাপ, কোন জায়গাতে আমাদের মূলত জোর দেওয়া উচিত, কোন জিনিসগুলোতে আমাদের যুক্তিতর্ক উপস্থাপন করা উচিত, এই জিনিসগুলো আমরা পরিবার থেকে শিখে আসি এবং পরিবারই হচ্ছে জনমতের প্রাথমিক মাধ্যম। জনমতের যে মাধ্যমগুলো আছে সেগুলো হচ্ছে আমরা দেখতে পাই যে এখান থেকে প্রশ্ন থাকে, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে সিকিউ প্রশ্ন থাকে কিন্তু। দেখো জনমতের অন্যতম মাধ্যম হচ্ছে সংবাদপত্র। সংবাদপত্রে আমরা দেখতে পাই যে সরকারি দল, বিরোধী দল, যে রাজনৈতিক যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে লেখালেখি হয়। মানুষ যখন সেই যে সংবাদপত্র, এই সংবাদপত্রগুলো বা পেপার পত্রিকা এগুলো যখন পড়ে, তখন রাষ্ট্রের বর্তমান সমসাময়িক অবস্থাগুলো কি, রাষ্ট্রে কি চলছে, সরকার কোন জায়গাগুলো ভুল করছে, কোন সিদ্ধান্তগুলোকে নিয়ে মূলত জনগণ সমালোচনা করছে, এই সংশ্লিষ্ট বিষয়গুলো কিন্তু জানতে পারে এবং এখান থেকে কিন্তু জনগণের যে মতামত, এই মতামত কিন্তু সুসংগঠিত হয়। সুতরাং সংবাদপত্র কিন্তু এইভাবে জনমতের কিন্তু বাহন হিসেবে কাজ করে। তারপর আছে সভা সমিতি। আমরা দেখতে পাই যে আমাদের দেশে সুশীল সমাজ থাকে, ডাক্তারদের সংগঠন থাকে বা হচ্ছে আমরা চিকিৎসকদের সংগঠন দেখতে পাই। তারা যখন একটা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সচেতন থাকে এবং সরকারের সমালোচনা করে, তো তাদের থেকেও কিন্তু আমরা মূলত যে জনমত, এই জনমতটা আসতে দেখতে পাই। তারপর চলচ্চিত্র, রেডিও, টেলিভিশন। দেখো
রেডিও টেলিভিশনে যে নিউজগুলো হয় সেখান থেকে কিন্তু সরকারের ভুলগুলো নিয়ে আলোচনা করা হয়, বা সমাজের যে কোনো জিনিস নিয়ে যে জিনিসটা ভুল, সমাজের যে সংস্কৃতি যেই কৃষ্টিগুলো ভুল সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা হয়। তো এই চলচ্চিত্র, রেডিও, টেলিভিশন ইত্যাদির মাধ্যমে কিন্তু জনগণের যে মতামত সেটা কিন্তু মূলত প্রকাশ হতে পারে। তারপর রাজনৈতিক দল, এখানে রাজনৈতিক দল কি করে, রাজনৈতিক দল তাদের যে কার্যক্রমগুলো এগুলো মানুষের মাধ্যমে প্রকাশ করে। ফর এক্সাম্পল, যে এখন তো বিএনপি সরকার আছে, তারা দেখবে যে কার্ডগুলো দিচ্ছে, তারা তাদের দিক থেকে চেষ্টা করছে যে এই কার্ডের যে উপকারিতাগুলো আছে এবং এই কার্ডগুলো কিভাবে মানুষকে সহযোগিতা করছে সেই জিনিসগুলো মূলত সোশ্যাল মিডিয়া, রেডিও, টেলিভিশন কিংবা অন্যান্য সকল জায়গায় মূলত ফুটিয়ে তোলার চেষ্টা করছে। কারণ কি, কারণ এই রাজনৈতিক দলের মূল ভূমিকা থেকে তাদের যে কার্যক্রমগুলো আছে এগুলো কিভাবে জনগণের মাঝে প্রকাশ করে এবং জনগণ কিভাবে সেই জিনিসগুলো ইতিবাচক ভাবে নিবে সেই জিনিসটা কিন্তু এই রাজনৈতিক দল করে। এবং বিরোধী দলের চেষ্টা থাকে আবার এই জিনিসগুলো কেন ভুল সেই জিনিসগুলো মানুষের মাঝে তুলে ধরা। তো এইভাবে কিন্তু রাজনৈতিক দল এবং বিরোধী দল উভয়ে কিন্তু জনগণের যে মতামত সেটাকে মূলত প্রভাবিত করার চেষ্টা করে। তারপর আছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে মূলত যে আমরা পড়াশোনা করি সেখান থেকে আমাদের জনগণের একটা মতামত চলে আসে, কোন জিনিসটা ভুল, কোন জিনিসটা ঠিক, কোন জিনিসটা ন্যায়, কোন জিনিসটা অন্যায়, এই সংক্রান্ত ধারণাগুলো কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনার মাধ্যমে পাই। তারপরে আমাদের আছে জনমত গঠনে কিসের প্রয়োজন বেশি, সত্য নির্ভর জনমত, আবেগ নির্ভর জনমত, আবেগ নির্ভর তো হবেই না, শিক্ষিত জনমত নাকি সদা জাগ্রত জনমত। এই যে জনমত গঠনে, বা এখানে আমরা বলতে পারি যে সুষ্ঠু জনমত গঠনে, সুষ্ঠু জনমত গঠনে কিসের প্রয়োজন বেশি, সুষ্ঠু জনমত গঠনে অবশ্যই আমাদের থাকতে হবে সদা জাগ্রত জনমত। আমাদের জনগণ যাতে সব সময় তাদের মতামত প্রকাশ করতে পারে, যদি তারা জাগ্রত থাকে, তারা যদি তাদের যে মতামতগুলো আছে সেগুলো যদি তারা প্রকাশ করতে পারে তাহলে কিন্তু এই যে সুষ্ঠু জনমত গড়ে উঠবে এবং সেই যে সরকার থাকবে সেখানে কিন্তু স্বৈরাচারী সম্ভাবনা দেখা দিবে না। তো সদা জাগ্রত জনমত থাকা মূলত সুষ্ঠু জনমত গঠনের জন্য প্রয়োজনীয়। এবং যদি সদা জাগ্রত জনমত থাকে তখন জনগণ সব সময় তাদের যে মতামতগুলো সেই মতামতগুলো প্রকাশ করবে এবং আমরা দেখতে পাবো সেখানে কিন্তু একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করবে। তারপরে রাজনৈতিক সংস্কৃতি হলো, আমরা অলরেডি বলেছি যে রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে একটা দেশের যে রাজনৈতিক কালচার গুলো থাকে, রাজনৈতিক যে মূল্যবোধ গুলো থাকে, রাজনৈতিক যে বিশ্বাস গুলো থাকে এবং সেই দেশের যে মানুষ থাকে, মানুষের মূলত নেতার প্রতি কি বিশ্বাস, মানুষ কি ভোট দিতে যাচ্ছে কিনা, মানুষের গণতন্ত্রের প্রতি কি বিশ্বাস, এবং সেই দেশের যে সরকারি প্রতিষ্ঠানগুলো থাকে, সেই দেশের যে ব্যুরোক্রেসি থাকে, সচিবালয় থাকে, সেগুলোর প্রতি মানুষের কি রকম বিশ্বাস রয়েছে, এই জিনিসটাই হচ্ছে সেই দেশের রাজনৈতিক সংস্কৃতি। অর্থাৎ আমরা বাংলাদেশের ক্ষেত্রে তো রাজনৈতিক সংস্কৃতিটা আমরা দেখতে পাই কি, মানে বিগত সময়ে তো আমরা দেখতে পাই যে খারাপ, আমাদের বিরোধী দলকে কি করা হতো, গুম করা হতো। তো আমরা এই জিনিসগুলো কিন্তু জানি যে রাজনৈতিক সংস্কৃতিটা আমাদের দেশে কিন্তু খারাপ। তো এই যে সংস্কৃতিগুলো, একটা দেশের রাজনৈতিক কালচারটা কি রকম হয়, সেই দেশের বিরোধী দলের অবস্থা কেমন, রাজনৈতিক দল বিরোধী দলের প্রতি মনোভাব কেমন, বিরোধী দল রাজনৈতিক দলের প্রতি মনোভাব কেমন, সেই দেশের যে আমলারা আছে তাদের মনোভাবটা কেমন, এই সংশ্লিষ্ট বিষয়গুলো হচ্ছে মূলত রাজনৈতিক সংস্কৃতি। তো রাজনৈতিক সংস্কৃতি কি, আমরা দেখতে পাই যে রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক ধ্যান ধারণা, রাজনৈতিক আবেগ নাকি রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সমষ্টি। এই যে রাজনৈতিক যে সংস্কৃতি, এটা হচ্ছে সেই অঞ্চলের মানুষের যে রাজনৈতিক মনোভাব, অর্থাৎ রাজনীতি নিয়ে তাদের যে চিন্তা ভাবনা এবং তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই জিনিসটার সমষ্টি হচ্ছে মূলত রাজনৈতিক সংস্কৃতি। তারপরের প্রশ্নে আমরা যাই, উদ্দীপকটি বলে 10 নং প্রশ্নের উত্তর দাও। উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে প্রায়শই পরিলক্ষিত হয় যে নির্বাচনে পরাজিত দল সাধারণত ফলাফল মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানায়, আর বিজয়ী দল পরাজিত প্রধান দলের সহযোগিতায় সরকার পরিচালনা করে। দেখো এখানে বলা আছে যে আমরা উন্নত যে সকল রাজনৈতিক সংস্কৃতি সেখানে আমরা দেখতে পাই যে যেই দল নির্বাচনে হারে তারা কিন্তু ভাঙচুর, হরতাল এই জায়গাগুলোতে যায় না, তারা তাদের হার মেনে নেয় এবং যেই দল জিতেছে তাদের প্রতি মূলত সহযোগিতাপূর্ণ মনোভাব প্রকাশ করে। তো এটা আমরা বাংলাদেশে কিন্তু সচরাচর দেখতে পাই না, কিন্তু এবার কিন্তু এই জিনিসটা হয়েছে। তো এখানে উদ্দীপকে আমাদের বলা আছে উদ্দীপকের রাজনৈতিক অবস্থানের উপর নির্ভর করে জনগণের কি রাজনৈতিক উন্নতি। অবশ্যই দেখো এই যে রাজনৈতিক অবস্থান, যে বিরোধী দল আছে সে ভাঙচুর, হরতাল, অবরোধ এই জায়গাগুলোতে না গিয়ে সে কি করছে, সে হচ্ছে এই যে ফলাফল আছে এই ফলাফলকে মেনে নিয়েছে এবং এই রাজনৈতিক দলের প্রতি একটা সহানুভূতি, একটা যে আমরা বলতে পারি কি সেই যে সহানুভূতি, সেই সহানুভূতির মনোভাব কিন্তু প্রকাশ করেছে। তো এই অবস্থান যদি আমাদের রাজনীতিতে থাকে তাহলে আমাদের কি হবে, অবশ্যই আমাদের রাজনৈতিক উন্নতি হবে। তারপরে আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হবে, কিন্তু এটার সাথে কিন্তু আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু নাই, ঠিক আছে, এবং এই চ্যাপ্টারে অর্থনীতি রিলেটেড কোনো আলোচনা কিন্তু আমাদের নাই। সুতরাং এখানে উত্তর হবে 1 ও 3।
তারপরে আছে আমাদের এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ সিকিউ, এবং এই সিকিউ দুইটা যদি আমরা দেখি তাহলে এই চ্যাপ্টার থেকে যেই জায়গাগুলো থেকে আসলে সিকিউ দেওয়া হয় সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের কিন্তু খুবই স্পষ্ট ধারণা হয়ে যাবে, এবং এই চ্যাপ্টার থেকে যদি সিকিউ থাকে তাহলে কিন্তু খুব সহজে তুমি এই সিকিউ গুলো দেখলে উত্তর করতে পারবে। প্রথম প্রশ্ন আমাদের আছে যে জনমত কি বা জনগণের মতামত কি। এখানে আমরা চাইলে একটা প্রামাণ্য সংজ্ঞা দিতে পারি। ওই যে আমরা একটা উক্তি দেখে এসেছি একজন রাষ্ট্রবিজ্ঞানী, সেই জিনিসটা দিতে পারো। জন স্টুয়ার্ট মিলের যে সংজ্ঞাটা আছে সেটা দিতে পারো, অথবা তুমি যে বইয়ের যে কোনো একটা সংজ্ঞা কিন্তু দিতে পারো। তো এইখানে চেষ্টা করবা যে মানে যে বইয়ের যে রাষ্ট্রবিজ্ঞানীদের যে সংজ্ঞা সেই জিনিসগুলো দিলে তোমার হচ্ছে মার্ক ভালো থাকবে। তো এখানে আমরা জনমত হচ্ছে কল্যাণধর্মী, বলিষ্ঠ, যুক্তিভিত্তিক ও সুস্পষ্ট মতামত যা সরকার ও জনগণকে প্রভাবিত করতে পারে। তারপর আমরা দেখি যে রাজনৈতিক সংস্কৃতি বলতে কি বোঝো। তোমাদের বারবার বলেছি এই যে ক নাম্বার যে প্রশ্নটা থাকবে, এই ক নাম্বার প্রশ্নটা তুমি হচ্ছে এক প্যারায় এক বাক্যে উত্তর দিয়ে দিবে। যে জিনিসটা তুমি বোঝো সেই জিনিসটা হচ্ছে উত্তর দিয়ে দিবে। কিন্তু এই যে খ নাম্বার অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, এখানে তোমাকে অবশ্যই দুই প্যারায় উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। প্রথম প্যারায় তুমি কি করবে, প্রথম প্যারায় তুমি রাজনৈতিক সংস্কৃতি বলতে আসলে কি বোঝো এটা জাস্ট এক বাক্যে উত্তর দিবা। এক বাক্যে উত্তর দেওয়ার পরে পরবর্তীতে দ্বিতীয় প্যারায় তুমি হচ্ছে এলে গিয়ে ব্যাখ্যা করবা এই জিনিসটা। প্রথম প্যারায় তুমি রাজনৈতিক সংস্কৃতি বলতে কি বোঝো সেই জিনিসটা এক বাক্যে উত্তর দিয়েছো, এবং দ্বিতীয় প্যারায় তুমি কি করেছো এই জিনিসটাকে যখন বিস্তারিত বলেছো 4-5 লাইনে, তখন কিন্তু এই জিনিসটাই তোমার হচ্ছে মার্ক এনশিওর করে। এবং আমরা দেখতে পাই যে পরিণতিতে বা হচ্ছে এই বাংলা রিলেটেড সাবজেক্টে অনেকে 80, 90, 95ও পায়। তো তারা হচ্ছে তাদের যে লেখার প্যাটার্ন, তাদের লেখার প্যাটার্নটা কিন্তু মোটামুটি এই রকম থাকে, এই জন্যই কিন্তু তারা মার্ক পায়। এবং সত্যি কথা তাদের হাতের লেখাটাও মোটামুটি একটু সুন্দর থাকে। তো এই জিনিসগুলোতে একটু খেয়াল রাখবা। তো আমরা রাজনৈতিক সংস্কৃতি বলতে আসলে কি বুঝি সেই জিনিসটা একটু দেখি চলো। রাজনৈতিক সংস্কৃতি বলতে কোন দেশের বিদ্যমান রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সমষ্টিকে বোঝায়। এক বাক্যে জাস্ট আমরা উত্তর দিয়েছি, তারপরে এই জিনিসটাকে আমরা ইলাবোরেট করব বা হচ্ছে ব্যাখ্যা করব। মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী গ্যাব্রিয়েল অ্যালমন্ড তার সিভিক কালচার গ্রন্থে রাজনৈতিক সংস্কৃতি শব্দটি প্রথম ব্যবহার করেছেন। তার মতে রাজনৈতিক সংস্কৃতি হলো রাজনৈতিক ব্যবস্থার সদস্যদের রাজনীতি সম্পর্কে মনোভাব এবং দৃষ্টিভঙ্গির রূপ ও প্রতিকৃতি। অর্থাৎ কোন দেশের রাজনৈতিক ব্যবস্থাকে সে দেশের জনগণ কিভাবে গ্রহণ করছে সেটার ধরনই হচ্ছে মূলত রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে একটি সমাজের রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি ফুটে ওঠে। একটি দেশের রাজনৈতিক ব্যবস্থার গতি প্রকৃতি দেখে সে দেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। কোন অঞ্চলের মানুষ রাজনৈতিক বিষয়ে কি চিন্তা করে, তাদের মনোভাবটা কি রকম রাজনীতি নিয়ে, সেটা মূলত আমরা রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে বুঝতে পারি। তো আমরা যদি এখন আমাদের গণন প্রশ্নে যাই, গণনে কি বলা আছে দেখো। জনমত গঠনে রাজনৈতিক দল এবং রেডিও ও টেলিভিশনের ভূমিকা কতটুকু ব্যাখ্যা করো। চলো আমরা একটু উদ্দীপকটা পড়ে আসি, উদ্দীপকে কি বলা আছে। বেগম রোকেয়া কলেজের অধ্যাপক আজহারুল ইসলাম জনমত সম্পর্কে শ্রেণীকক্ষে পড়াতে গিয়ে বলেন যে সাধারণ অর্থে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতকে জনমত বলা হয়, কিন্তু পৌরনীতি ও সুশাসনে সকল মতামতই জনমত নয়। শিউলি আক্তার নামে একজন ছাত্রী দাঁড়িয়ে বলল যে তাহলে কোন মতকে জনমত বলা যাবে। অধ্যাপক সাহেব বললেন সুষ্ঠু ও সচেতন জনমত হচ্ছে গণতন্ত্রের প্রাণ। এবং এখানে আমাদের গ নাম্বারে বলা আছে যে জনমত গঠনে রাজনৈতিক দল এবং রেডিও টেলিভিশনের ভূমিকা কতটুকু সেই জিনিসটা ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে আমাদের যে জনমতের যে বাহনগুলো আছে সেই বাহনগুলো নিয়ে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। চলো আমরা দেখি যে এই জিনিসটা আমরা কিভাবে লিখতে পারি। তো প্রথমে তুমি হচ্ছে লিখবা জনমত গঠনে রেডিও এবং টেলিভিশনের ভূমিকা অনস্বীকার্য, নিচে তা ব্যাখ্যা করা হলো। দেখো এই জায়গাতে আমি তোমাকে বলেছিলাম যে এই জায়গাতে একটা চেষ্টা করবো যে একটা উক্তি দেওয়ার জন্য, ঠিক আছে। জনমত বিষয়টা কি সেই সংশ্লিষ্ট একটা উক্তি তুমি দিতে পারো, ঠিক আছে। এই জায়গাতে তুমি একটা জনমত রিলেটেড, জনমত বিষয়টা আসলে কি সেই রিলেটেড একটা কিন্তু উক্তি বা হচ্ছে একটা জ্ঞানমূলক জনমত কাকে বলে সেই জিনিসগুলো এখানে দিতে পারো। তো তারপরে হচ্ছে এই যে রেডিও টেলিভিশন এবং হচ্ছে রাজনৈতিক দল এরা কিভাবে হচ্ছে মূলত যে আমাদের যে জনমত, এই জনমত গঠনে ভূমিকা পালন করে সেই জিনিসটা কিন্তু এই জায়গাতে আমরা লিখবো। জনমত গঠনে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া। এক্ষেত্রে রাজনৈতিক দল এবং রেডিও টেলিভিশন উভয়ই কার্যকর ভূমিকা পালন করে। তাদের ভূমিকা ধাপে ধাপে নিচে ব্যাখ্যা করা হলো। তো তারা কি ভূমিকা পালন করে এই জিনিসগুলো তুমি চাইলে কিন্তু স্টেপ দিয়ে লিখতে পারো। এবং আমি আগেও বলেছি যে এই জিনিসগুলো তুমি যদি স্টেপ দিয়ে লেখো তাহলে কিন্তু তোমার মার্ক কিন্তু অন্যদের তুলনায় বেশি থাকবে। এবং এই জিনিসগুলো তুমি যখন একটু মার্ক করে দেবে, একটু হাইলাইট করে দেবে অন্য কালি দিয়ে, তখন কিন্তু তোমার মার্ক ভালো থাকবে। এখানে তুমি যদি 3টা থেকে 4টা পয়েন্ট ব্যাখ্যা করতে পারো তাহলে কিন্তু মোটামুটি ভালো মার্ক পাওয়া যায়। অনেক সময় কিন্তু 3-এ 3ও পাওয়া যায়,
বাট নরমালি কিন্তু যদি একটু হাতের লেখা খারাপ হয় তাহলে কিন্তু এই জায়গাতে 3 এর ভিতরে কিন্তু 2 বা আড়াই পাওয়া যাবে। তো আমরা দেখি যে জনমত গঠনের রাজনৈতিক দল এবং টেলিভিশনের ভূমিকা কি। তারা কিন্তু আমাদের রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করে। রাজনৈতিক দল তাদের কর্মসূচি, সভা সমাবেশ এবং ইশতেহারের মাধ্যমে জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করে এবং রেডিও ও টেলিভিশন এসব কার্যক্রম প্রচার করে এবং জনগণকে এই সকল জিনিস সম্পর্কে অবহিত করে এবং তাদের মধ্যে কিন্তু রাজনৈতিক বিষয় সম্পর্কে সচেতন করে। মতামত এবং আদর্শ প্রচার। রাজনৈতিক দল নিজেদের আদর্শ, নীতি ও লক্ষ্য জনগণের সামনে তুলে ধরে। রেডিও টেলিভিশনের আলোচনা, অনুষ্ঠান, টক শো ও সাক্ষাৎকারের মাধ্যমে এসব মতামত জনগণের কাছে পৌঁছে যায়, যা জনমত গঠনে কিন্তু সহায়তা পালন করে। এবং এই জিনিসগুলো দেখে আমরা একটা রাজনৈতিক দলের প্রতি সিদ্ধান্ত নেই যে এই রাজনৈতিক দলটা ভালো। দেখবা যে এই জন্য কিন্তু আমাদের এই যে টক শো, সাক্ষাৎকার, এই জিনিসগুলো নিয়ে ব্যাপক আলোচনা হয়। কারণ এই টক শো, সাক্ষাৎকার যারা নেয় তারা চাইলে কিন্তু জনগণের যে মতামত, এই মতামতটা কিন্তু কোন একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে পারে। এই জন্য কিন্তু আমাদেরকে একটু সচেতন থাকতে হয় যে তারা আসলে ভুল বলতেছে কিনা। তারা অনেক সময় বায়াসড হয়ে যায় কোন একটা রাজনৈতিক দলের প্রতি, আমরা দেখেছি আগে। তো এই জিনিসগুলোর জন্য কিন্তু তারাও কিন্তু কোন একটা রাজনৈতিক দলের প্রতি বা হচ্ছে কোন একজন নেতার প্রতি বায়াসড হয়ে যায় এবং তার মতামতগুলো প্রকাশ করার চেষ্টা করে এবং তার বিরুদ্ধে কোনো জিনিস কিন্তু তারা প্রকাশ করে না। তো এই জিনিসগুলোর প্রতি আমাদের একটু সচেতন থাকতে হবে। তারপরে 3 নাম্বার হচ্ছে আমাদের কিভাবে আমাদের যে রাজনৈতিক দল এবং রেডিও টেলিভিশন ভূমিকা পালন করে। রাজনৈতিক বিতর্ক এবং আলোচনা সৃষ্টি। রাজনৈতিক দল বিভিন্ন ইস্যুতে বিতর্ক তৈরি করে জনগণকে ভাবতে উদ্বুদ্ধ করে। রেডিও এবং টেলিভিশন সেই বিতর্ককে বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেয়, ফলে জনগণ বিভিন্ন দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে পারে এবং নিজস্ব মত গড়ে তোলে। 4 নম্বর হচ্ছে আমাদের জনগণের সমস্যা তুলে ধরা। রাজনৈতিক দল জনগণের সমস্যা এবং দাবি সরকারের কাছে উপস্থাপন করে। রেডিও টেলিভিশন এসব সমস্যা প্রচারের মাধ্যমে জাতীয় আলোচনার বিষয়বস্তুতে পরিণত করে, যা জনমতকে কিন্তু প্রভাবিত করে। অতএব বলা যায় রাজনৈতিক দল জনগণের চিন্তা ভাবনার দিক নির্দেশনা দেয় এবং রেডিও টেলিভিশন কিন্তু সেই দিক নির্দেশনাগুলোকে মূলত ব্যাপকভাবে প্রচার করে এবং সেই জিনিসগুলো নিয়ে মানুষকে ভাবার সুযোগ দেয় এবং এই দুই মাধ্যমের সম্মিলিত ভূমিকায় জনমত গঠিত এবং বিকশিত হয়। তো এইভাবে যদি তুমি 3টা থেকে 4টা পয়েন্ট লিখতে পারো তাহলে কিন্তু তোমার মার্ক ভালো থাকবে। তারপর আমরা যাই ঘ রঙে, দেখি আমরা ঘ রঙে কি বলা আছে। সুষ্ঠু ও সচেতন জনমত গণতন্ত্রের প্রাণ। উদ্দীপকে উল্লেখিত উক্তিটি মূল্যায়ন করে তোমার মতামত দাও। কেন সুষ্ঠু এবং সচেতন জনমত থাকা দরকার বা এটা কেন গণতন্ত্রের প্রাণ? কারণ দেখো, জনমতটা যদি কোন একটা ধরো একটা রাজনৈতিক দল আছে বা একজন নেতা আছে, সে ভালো কাজ করতেছে, তো তার প্রতি আমাদের মিডিয়া বায়াসড হয়ে কোন একটা জিনিস প্রকাশ করে দিল। তো সে ভালো কাজ করতেছে কিন্তু তুমি দেখা যাবে কি তার বিরুদ্ধে গালি দিচ্ছ, কারণ কি ওই মিডিয়াতে ওই জিনিসটা বলেছে। তো এই জন্য কিন্তু মানে সে ভালো কাজ করছে, তোমার দেশের জন্য ভালো করছে, কিন্তু তুমি তাকে গালি দিচ্ছ। কারণ কি? কারণ মিডিয়া বা পত্রিকা তার প্রতি বায়াসড হয়ে বিভিন্ন নিউজ ছাপিয়েছে। তো এই কারণে কিন্তু আমাদের যে গণতন্ত্র এবং আমাদের যে সুশাসন, সেই জিনিসটা কিন্তু ব্যাহত হতে পারে, কারণ নেতাটা তো সৎ ছিল। তো এই জায়গাগুলোর জন্য আমাদের যে জনমত, এটা মূলত সুষ্ঠু রাখবে এবং সচেতন হতে হবে আমাদেরকে। কারণ কোন একটা মন্তব্য করার আগে আমাদেরকে 3-4 বার ভাবতে হবে যে মন্তব্যটা সঠিক কিনা, এবং এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা কিভাবে লিখতে পারি বিষয়টা। গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণের মতামত ও অংশগ্রহণই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। জনগণ যত বেশি রাজনৈতিকভাবে সচেতন এবং যুক্তিবোধ সম্পন্ন হয়, গণতন্ত্র তত বেশি কার্যকর এবং শক্তিশালী হয়। কারণ যখন জনগণ তাদের যে মতামতগুলো প্রকাশ করা শিখে যায় এবং বারবার যে সরকারের ভুলগুলো তুলে ধরে, তখন কিন্তু সরকার একটা চাপে থাকে, একটা প্রেসারে থাকে যে 5 বছর পর কিন্তু আমাকে এই নাগরিকের কাছে যেতে হবে, সুতরাং আমি কিন্তু এখন তার বিরুদ্ধে কাজ করতেছি। তো এই জিনিসগুলো নিয়ে তারা কিন্তু তখন সচেতন হয়ে যায়। এই প্রেক্ষাপটে উদ্দীপকে উল্লেখিত সুস্থ ও সচেতন জনমত গণতন্ত্রের প্রাণ উক্তিটি গণতন্ত্রের প্রকৃত স্বরূপকে তুলে ধরে। উক্তিটির যথার্থতা নিচে মূল্যায়ন করা হলো এবং এখানে আমরা পয়েন্ট আকারে বিশ্লেষণ করেছি। গণতন্ত্রে জনমতের গুরুত্ব। গণতন্ত্রের রাষ্ট্র ক্ষমতার মূল উৎস হচ্ছে জনগণ। জনগণের মতামতের ভিত্তিতেই সরকার গঠিত হয় এবং রাষ্ট্র পরিচালিত হয়। তাই জনমত ছাড়া গণতন্ত্র কার্যকর হতে পারে না। এই জন্য কিন্তু গণতন্ত্রে কিন্তু জনমত খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 2 নঙে আমরা বলেছি যে সচেতন জনমত গণতন্ত্রকে শক্তিশালী করে। যখন জনগণ রাজনৈতিকভাবে সচেতন থাকে তখন তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। সচেতন জনগণ সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনে সহায়তা করে, যা গণতন্ত্রের স্থায়িত্ব নিশ্চিত করে। 3 নঙে আছে আমাদের সুস্থ জনমত শাসকের জবাবদিহিতা নিশ্চিত করে। সুস্থ জনমতের কারণে শাসক গোষ্ঠী জনগণের কাছে দায়বদ্ধ থাকে। জনগণ ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করতে পারে এবং স্বেচ্ছাচারী শাসনের সুযোগ কমে যায়। তারপরে আমরা 4 নঙে বলতে পারি যে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা পায়।
সুস্থ ও সচেতন জনমত মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে। এবং 5 নাম্বার পয়েন্টে আমরা বলতে পারি যে দুর্বল জনমত গণতন্ত্রের হুমকির মুখে ফেলে। দুর্বল যে জনমত আছে সেটা গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে, এই জিনিসটা একটু হাইলাইট করে নিও, ঠিক আছে? যদি জনমত অজ্ঞতাপূর্ণ বা বিভ্রান্তিকর হয় তবে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। তখন স্বার্থান্বেষী গোষ্ঠী গণতন্ত্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে। কারণ কি, দেখো, যখন হচ্ছে মানে অশিক্ষিত মানুষজন বা যারা সেই জিনিসটা সম্পর্কে জানে না, যখন তারা তাদের যে মতামত সেই জিনিসটা প্রকাশ করতে শুরু করবে, তখন কিন্তু সেই জনমতটা আসলে দুর্বল, ঠিক আছে? এবং এখানে কোন একটা জিনিসের ভালো নেই, কোন একটা জিনিস চায়ের দোকানে বসলো, সেটা একটা বেফাস একটা মন্তব্য করে দিল যে অমুক নেতা হচ্ছে দুর্নীতিবাজ, অমুক নেতা হচ্ছে চাঁদাবাজ। তো এই জিনিসগুলো তো হচ্ছে না। তো দুর্বল যে জনমত, এটা কিন্তু গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে দেয়। অতএব বলা যায় যে সুস্থ ও সচেতন জনমত গণতন্ত্রের প্রাণ। উক্তিটি সম্পূর্ণ যথার্থ, কারণ জনমত যত সচেতন ও দায়িত্বশীল হবে, গণতন্ত্র তত শক্তিশালী এবং কার্যকর হবে। তো এই জিনিসগুলো তুমি এভাবে 4-5টা পয়েন্ট দিয়ে যদি তুমি লিখতে পারো, আশা করি এই জায়গাতে 4-এর ভিতরে কিন্তু 3 মার্ক ইজিলি পাওয়া যাবে। তারপর আমরা দ্বিতীয় সিকিউতে যাই। এখানে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ে ফেলেছি, জনমত এবং রাজনৈতিক সংস্কৃতি চ্যাপ্টারের, এবং এখানে আমরা দ্বিতীয় যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব। তো প্রথমে আমাদের আছে যে সরকার কি, এবং খ নাম্বারে আমাদের আছে নিজেদের স্বার্থ রক্ষায় গঠিত সংগঠন সম্পর্কে লেখো। দেখো, এই যে এখানে ক খ, এই ক খ কিন্তু এই চ্যাপ্টার রিলেটেড না, এই ক খ কিন্তু অন্য চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে। ক নাম্বারটা দেওয়া হয়েছে তোমাদের সপ্তম অধ্যায় থেকে, এবং তোমাদের খ নাম্বার যেটা এখানে আছে যে নিজেদের স্বার্থ রক্ষায় গঠিত সংগঠন সম্পর্কে লেখো, এটা কিন্তু তোমাদের দেওয়া হয়েছে যে ষষ্ঠ অধ্যায় আছে রাজনৈতিক দল, নেতৃত্ব এবং সুশাসন, সেখান থেকে কিন্তু এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। তো আমাদের এই জিনিসটা সম্পর্কে একটু সচেতন থাকতে হবে। পরিণতির ধরো এক্সাক্ট চ্যাপ্টার থেকে কিন্তু ক খ আসে না, ক খ কিন্তু অন্য চ্যাপ্টার থেকে দিয়ে দেয়। তো এই জিনিসটা সম্পর্কে তোমাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে, ক খ অন্য চ্যাপ্টার থেকে দিতে পারে। তো সরকার কি, সরকার হচ্ছে আমরা জানি যে রাষ্ট্রের যে 4টা উপাদান, 4টে উপাদানের মধ্যে একটা উপাদান হচ্ছে সরকার, এবং এই সরকার মূলত রাষ্ট্রীয় আইন, বিধি প্রয়োগ এবং শাসন কার্য পরিচালনা করে। সরকার হচ্ছে সার্বভৌম রাষ্ট্রের এমন একটা সংগঠন যার মাধ্যমে রাষ্ট্রীয় আইন, বিধি প্রয়োগ এবং শাসন কাজ পরিচালিত হয়। তো জাস্ট এটা এক বাক্যে তুমি উত্তর দিবা যে এখানে সরকার বলতে তুমি কি বোঝো। তারপরে আমাদের বলা আছে যে নিজেদের স্বার্থ রক্ষায় গঠিত সংগঠন সম্পর্কে লেখো। নিজেদের স্বার্থ রক্ষায় যে সংগঠনটা কাজ করে সেটা হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, যেটা নিয়ে কিন্তু ষষ্ঠ অধ্যায়ে অলরেডি আমরা আলোচনা করে এসেছি, ষষ্ঠ অধ্যায় নিয়ে। তো এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নিয়ে তোমাকে লিখতে হবে। নিজেদের স্বার্থ রক্ষায় কাজ করে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে স্বেচ্ছামূলকভাবে সংগঠিত জনগোষ্ঠী, এদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে না। এরা নিজেদের স্বার্থের পাশাপাশি দেশের স্বার্থকে প্রাধান্য দিলেও নিজেদের স্বার্থই তাদের কাছে বড়, এবং পূর্ণ এবং পূর্ব প্রস্তুতি নিয়ে স্বার্থ সিদ্ধির জন্য এবং কোনোভাবেই যাতে তাদের স্বার্থ ও দাবি হাতছাড়া না হয় সেদিকে তারা বেশি গুরুত্ব প্রদান করে থাকে। বিজিএমইএ, এফবিএসিআই, এফবিসিআই, শিক্ষক সমিতি, ট্রেড ইউনিয়ন, এগুলো হচ্ছে মূলত চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ। দেখো, এই জায়গাতে শিক্ষক সমিতির কথা যদি একটু উদাহরণ হিসেবে বলি, যে তারা কি করে, তাদের শিক্ষকদের যে অধিকার, এই শিক্ষকদের অধিকার নিয়ে কাজ করে। ডাক্তারদের সংগঠন থাকতে পারে, তারা ডাক্তারদের অধিকার নিয়ে কাজ করবে। ট্রেড ইউনিয়ন থাকতে পারে, যেটা মূলত শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করবে। তো তারা তাদের যে পেশাজীবী যে কার্যক্রমগুলো আছে, তাদের যে পেশাজীবী যে কার্যক্রম রিলেটেড জিনিসগুলো আছে, সেই জিনিসগুলোর স্বার্থ রক্ষার জন্য তারা মূলত কাজ করে থাকে। ডাক্তারদের জন্য মূলত ডাক্তারদের সংগঠন কাজ করে। তো তারা হচ্ছে স্বার্থান্বেষী চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এবং তারা মূলত তাদের যে স্বার্থ, তাদের পেশা রিলেটেড যে স্বার্থ থাকে, সেই জিনিসটার জন্য মূলত তারা কাজ করে থাকে। তারপর আমরা যদি গ নাম্বারে যাই, গ নাম্বারে দেখি কি বলা আছে, যে আগে আমরা উদ্দীপকটা পড়ি, তারপর আমরা গ নাম্বারে আসছি। জাতীয় নির্বাচনে জর্জ কিলম্যান একজন দলীয় প্রার্থী। নির্বাচনী এলাকায় তিনি সভা সমাবেশ করছেন। সমাবেশে তিনি দলীয় প্রতীক, ব্যানার, পোস্টার ও লিফলেট ব্যবহার করছেন। প্রচারণায় তিনি দলের আগামী দিনের উন্নয়ন কর্মসূচিকে প্রাধান্য দিচ্ছেন। এছাড়া তিনি এলাকার বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বারবার বলেছেন, গণতন্ত্রের জন্য আমার দলের আসলে বিকল্প নাই। উদ্দীপকে কিলম্যান জনমত গ্রহণে কোন মাধ্যমকে বেশি প্রাধান্য দিচ্ছেন? দেখো, এখানে বলা আছে যে নির্বাচনী এলাকায় তিনি সভা সমাবেশ করছেন। সমাবেশে তিনি দলীয় প্রতীক, ব্যানার, পোস্টার ও লিফলেট ব্যবহার করছেন। প্রচারণায় তিনি দলের আগামী দিনের উন্নয়ন কর্মসূচিকে প্রাধান্য দিচ্ছেন। তার মানে কিন্তু এখানে জনমত গঠনের জন্য এই যে সভা সমাবেশ, এই সভা সমাবেশকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে, এবং এই সভা সমাবেশ নিয়ে মূলত আমাদেরকে গ নাম্বারে লিখতে হবে। আমরা যদি গ নাম্বারে দেখি, উদ্দীপকে কিলম্যান জনমত গঠনে সভা সমাবেশ মাধ্যমকে বেশি প্রাধান্য দিচ্ছেন। তো
তো এখন তোমাকে লিখতে হবে যে সভা সমাবেশ আসলে কিভাবে জনমত গঠন করে সেই সংশ্লিষ্ট বিষয়গুলো তোমাকে ধারণা দিতে হবে 2 নাম্বার প্যারায়। তারপর তোমাকে কি করতে হবে, এখানে উদ্দীপকের সাথে মূলত কানেক্ট করতে হবে যে উদ্দীপক কিভাবে মূলত সভা সমাবেশ মূলত জনমত গ্রহণে ভূমিকা পালন করছে। তো প্রথমে তুমি এই জায়গাতেও জনমত নিয়ে একটা সংজ্ঞা দিতে পারো চাইলে, যদি সম্ভব হয়, কারণ সংজ্ঞাটা দিলে তোমার খাতাটা অন্য সবার থেকে আলাদা হবে। সবাই কিন্তু এই জায়গাতে জনমত নিয়ে কোনো সংজ্ঞা দিবে না, তবে এই জায়গাতে কিন্তু তুমি একটা সংজ্ঞা দিতে পারো, তাহলে কিন্তু অন্য সবার থেকে খাতাটা আলাদা হবে। তো দ্বিতীয় প্যারা তুমি এই জায়গায় লিখতে পারো এই যে সভা সমাবেশ মূলত জনমত গঠনে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনমত গঠনে সভা সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সভা সমাবেশের মাধ্যমে জনগণের সামনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে মতামত তুলে ধরা হয়। এতে মানুষ সচেতন হয় এবং সমসাময়িক বিষয় সম্পর্কে ধারণা লাভ করে। নেতৃবৃন্দ ও বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে জনগণকে প্রভাবিত করতে পারেন। এছাড়া জনগণও তাদের দাবি দেওয়া ও মতামত প্রকাশের সুযোগ পায়। ফলে জনমত গঠনে সভা সমাবেশ একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করে। গণতান্ত্রিক সমাজে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতেও সভা সমাবেশের গুরুত্ব কিন্তু অপরিসীম। এর মাধ্যমে সরকার ও জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে আরো সুদৃঢ় হয়। তারপরে তুমি এখানে উদ্দীপকের সাথে কানেক্ট করতে পারো যে কিলম্যানের যে জিনিসগুলো সে করেছিল জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে, জর্জ কিলম্যান তার নির্বাচনী এলাকায় সভা সমাবেশ করেছেন। তিনি দলীয় প্রতীক, ব্যানার, পোস্টার ও লিফলেট ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন এবং উন্নয়ন কর্মসূচি ও বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। এর মাধ্যমে বোঝা যায় তিনি জনমত গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সভা সমাবেশকে নির্বাচনী প্রচারণার প্রধান উপায় হিসেবে বেছে নিয়েছেন। তারপর তুমি তারপরে এই জিনিসটা শেষ করে দিতে পারো। এখানে সুতরাং বলা যায়, এভাবে দিয়েও তুমি করতে পারো যে সুতরাং বলা যায় এই যে জনাব কিলম্যান সেখানে মূলত জনমতের সভা সমাবেশের যে উপাদান আছে সেই জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এই জিনিসটা তুমি এইভাবে লিখে দিতে পারো শেষ দিকে। সুতরাং বলা যায় যে আরেকটা প্যারা দিও তুমি এই জিনিসটা শেষ করতে পারো, বা এখানে শেষ করে দিলেও মোটামুটি হয়ে যাবে। চেষ্টা করবে যে আলাদা একটা প্যারা দিয়ে বা আলাদা একটা লাইন এরকম দিয়ে তারপরে শেষ করার। তো এইভাবে যদি তুমি লিখতে পারো মোটামুটি কিন্তু 3 এর ভিতরে 2 বা 3 এর ভিতরে 3 পাওয়া যাবে যদি লেখার মানগুলো ভিতরে ভালো হয়। তারপরে ঘ রঙে আমাদের বলা আছে যে গণতন্ত্র বিকাশে উক্ত মাধ্যমটির ভূমিকা বিশ্লেষণ করো। এই যে সভা সমাবেশ, এই সভা সমাবেশ কিভাবে গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেই সম্পর্কে তোমাকে ধারণা দিতে হবে। দেখো এই যে গণতন্ত্র বিকাশে এই জিনিসটা তুমি কিভাবে লিখতে পারো সেই জিনিসটা আমি ব্যাখ্যা করছি। গণতন্ত্র বিকাশে উক্ত মাধ্যমটির অর্থাৎ সভা সমাবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিচে গণতন্ত্রের বিকাশে কিভাবে সভা সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই জিনিসটা তুলে ধরা হলো। এভাবে তুমি শুরু করবা। তারপরে তোমার ওই যে পয়েন্ট আকারে দিতে হবে। তুমি যদি 4টা থেকে 5টা পয়েন্ট ব্যাখ্যা করতে পারো যে সভা সমাবেশ কিভাবে গণতন্ত্র বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে কিন্তু মোটামুটি ভালো মার্ক পাওয়া যাবে। তো সভা সমাবেশ কিভাবে গণতন্ত্র বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, চলো এই জিনিসটা আমরা দেখি। জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। সভা সমাবেশের মাধ্যমে জনগণ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও জাতীয় বিষয়ে তথ্য ও ধারণা লাভ করে। এতে তারা নিজেদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়। সচেতন নাগরিকই একটি শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি। ফলে গণতান্ত্রিক চেতনা এবং অংশগ্রহণ কিন্তু বৃদ্ধি পায়। তারপরে আমরা দেখতে পাই মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ। গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার। সভা সমাবেশ জনগণকে তাদের মতামত, দাবি ও অভিযোগ প্রকাশের সুযোগ দেয়। এর মাধ্যমে বিভিন্ন মত ও চিন্তার আদান প্রদান ঘটে। ফলে গণতান্ত্রিক পরিবেশ আরো সুদৃঢ় হয়। তারপর 3 নম্বরে তুমি বলতে পারো জনমত গঠন ও প্রতিফলন। সভা সমাবেশের মাধ্যমে জনগণের মতামত সংগঠিত ও প্রকাশিত হয়। রাজনৈতিক দল ও নেতারা জনগণের চাহিদা, প্রত্যাশা সম্পর্কে এই সভা সমাবেশের মাধ্যমে জানতে পারেন। একই সঙ্গে জনগণও বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে। এভাবে কার্যকর জনমত গড়ে উঠতে পারে। 4 নম্বরে তুমি বলতে পারো সরকারকে জবাবদিহির আওতায় আনা। সভা সমাবেশের মাধ্যমে জনগণ সরকারের কর্মকাণ্ডের সমালোচনা ও মূল্যায়ন করতে পারে। এর ফলে সরকার জনগণের দাবি ও প্রত্যাশার প্রতি আরো মনোযোগী হয়ে ওঠে এবং জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি হতে পারে এই সভা সমাবেশের মাধ্যমে। এতে সরকারের জবাবদিহিতা আরো বৃদ্ধি পায়। তারপরে 5 নম্বরে আমরা বলতে পারি জনগণের অংশগ্রহণ বৃদ্ধি। গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে জনগণের সক্রিয় অংশগ্রহণ। সভা সমাবেশে মানুষকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে উৎসাহিত করে।
তারা রাষ্ট্র ও সমাজের বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত প্রদান করতে পারে, ফলে অংশগ্রহণমূলক গণতন্ত্রের বিকাশ ঘটে। তো তুমি যদি এইভাবে 4টা থেকে 5টা পয়েন্ট দিতে পারো তাহলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু সুন্দর হবে। এবং পৌরনীতিতে মার্ক পাওয়ার আসল স্ট্র্যাটেজি হচ্ছে এটা। তোমরা কিভাবে যদি পয়েন্ট করে লিখতে পারো ফার্স্ট পেপারের ক্ষেত্রে, সেকেন্ড পেপারের ক্ষেত্রে, তাহলে কিন্তু তোমার খাতাটা অন্য সবার থেকে আলাদা হবে। যখন সবাই উদ্দীপক ভরে ভরে লিখবে, তুমি এইভাবে পয়েন্ট করে সুন্দর করে লিখবে, নীল কালি ইউজ করবে, হাতের লেখাটা একটু স্পষ্ট রাখার চেষ্টা করবে, কাটাকাটি করবে না, তখন কিন্তু তোমার মার্ক অন্য সবার থেকে কিন্তু ভালো থাকবে। তো আমরা অষ্টম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো দেখার চেষ্টা করলাম। যদি একটু সামারি বলি, এখানে তোমার যে জনমত, এই জনমত থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। জনমতের যে মাধ্যমগুলো আছে বা বাহনগুলো আছে সেই জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে। এবং এই যে জনমত, জনমতের বাহন বা মাধ্যম, জনমতের বৈশিষ্ট্য, এই জায়গাগুলো একটু ভালো করে দেখবা, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা মোটামুটি কভার হয়ে যাবে। তো তারপরে আমরা আমাদের যে নবম অধ্যায়, সেই নবম অধ্যায়ে যাচ্ছি জনসেবা এবং আমলাতন্ত্র। জনসেবা এবং আমলাতন্ত্র, জনসেবা মানে তো আমরা সবাই বুঝি, জনসেবা মানে হচ্ছে জনগণের সেবা। এবং আমলাতন্ত্র বিষয়টা কি, আমরা জানি যে সকল সরকারি কর্মকর্তা আছে তাদেরকে বলা হয় আমলা, এবং আমলাদের যে প্রশাসনিক ব্যবস্থাটা, এই প্রশাসনিক ব্যবস্থাটাকে বলা হয় আমলাতন্ত্র। ঠিক আছে, আমলারা যেভাবে কার্যক্রমগুলো তাদের পরিচালনা করে, তাদের যে প্রশাসনিক ব্যবস্থাটা, এই প্রশাসনিক ব্যবস্থাটাই হচ্ছে মূলত আমলাতন্ত্র। সেই বিষয়গুলো নিয়ে একটু দেখবো। এবং এই চ্যাপ্টারে যদি আমরা গুরুত্ব অনুধাবন করি তাহলে আমরা দেখব আমলাতন্ত্রের ধারণা থেকে অনেক বেশি প্রশ্ন আসে। আমলাতন্ত্রের ধারণা নিয়ে তোমাদেরকে জানতে হবে, আমলাতন্ত্র বিষয়টা আসলে কি সেই সম্পর্কে, সেই জায়গা থেকে প্রশ্ন থাকে। আমলাতন্ত্রের বৈশিষ্ট্য কি সেই জায়গা থেকে প্রশ্ন থাকে। আমলাদের কাজ কি সেই জায়গা থেকে প্রশ্ন থাকে। এবং আমলাতন্ত্রের যে জবাবদিহিতা এবং সুশাসন, এই জায়গা থেকে প্রশ্ন থাকে। আমরা জানি যে এই যে আমলারা বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে তারা অনেক ক্ষেত্রে করাপশনের সাথে জড়িত হয়ে যায়, এবং এই আমলাদের কিভাবে জবাবদিহির আওতায় নিয়ে আসা যায়, এবং তাদের এই যে জবাবদিহিতা, তাদের যে কার্যক্রমগুলো আছে বাজে কার্যক্রম, সেগুলো কিভাবে সংশোধন করার মাধ্যমে সুশাসন নিশ্চিত করা যায়, সেই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে। তো এই যে 4টা টপিক, এই 4টা টপিক থেকে মূলত এই চ্যাপ্টারের প্রশ্নগুলো থাকে। আমরা যদি এমসিকিউর ক্ষেত্রে যাই, আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কি? আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ব্যুরোক্রেসি। আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ব্যুরোক্রেসি। তারপরের প্রশ্ন আমাদের, এখন আমরা আমলাতন্ত্র নিয়ে চলো একটু বিস্তারিত জানি। সাধারণত রাষ্ট্রীয় নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করে মন্ত্রী বা রাজনৈতিক প্রশাসকগণ। এসব নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকে এই যে সরকারি কর্মকর্তা যারা রয়েছে, অর্থাৎ যাদেরকে আমরা আমলা বলে থাকি। এই আমলারা কিন্তু এই যে রাজনৈতিক যে সকল মন্ত্রীরা থাকেন, এই মন্ত্রীদের যে সকল নীতিগুলো থাকে বা সিদ্ধান্তগুলো থাকে, এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে থাকে আমলারা। রাজনৈতিক প্রশাসক বা মন্ত্রীদের সময়ের অভাব বা কর্মব্যস্ততা, তাদের টেকনিক্যাল এবং বিশেষজ্ঞ জ্ঞানের অভাব ইত্যাদি কারণে নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে তারা আমলাদের উপর নির্ভরশীল হয়ে পড়েন, যেটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক বেশি দেখি। দেখা যায় যে আমাদের যারা রাজনৈতিক নেতা থাকেন তারা শিক্ষিত থাকেন না অনেক ক্ষেত্রে। তো যার কারণে এই যে শিক্ষিত যে সকল আমলা থাকে তাদের উপর কিন্তু এই রাজনৈতিক নেতারা তাদের কি কি পলিসি নিয়ে আসা যেতে পারে সেই জিনিসগুলোর জন্য কিন্তু নির্ভরশীল হয়ে পড়ে। আমলা হচ্ছে একটা আরবি শব্দ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। এর অর্থ হচ্ছে আদেশ পালন বা বাস্তবায়ন। গুরুত্বপূর্ণ, অর্থটাও খুবই গুরুত্বপূর্ণ। তাই শব্দগতভাবেই বোঝা যায় যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী সরকারের আদেশ পালন ও বাস্তবায়ন করে তাদেরকে আমলা বলে থাকে, আমলা বলা হয়। অর্থাৎ যে সকল যারা মূলত যে সরকারের যে সকল আদেশগুলো আছে সেগুলো বাস্তবায়ন করে তাদেরকে নরমাল কথায় আমরা আমলা বলি। এবং আমলাদের সংগঠনকে বলা হয় মূলত আমলাতন্ত্র। আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ব্যুরোক্রেসি, এবং এই ব্যুরোক্রেসি শব্দটি ফরাসি ব্যুরো এবং গ্রিক ক্রেটিন শব্দ থেকে এসেছে। এই ব্যুরোক্রেসি শব্দটি এসেছে ফরাসি ব্যুরো এবং গ্রিক ক্রেটিন শব্দ থেকে। এবং এখানে ব্যুরো শব্দের অর্থ হচ্ছে লেখার টেবিল এবং ক্রেটিন শব্দের অর্থ হচ্ছে শাসন। সুতরাং উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্রের অর্থ হচ্ছে ডেস্ক গভর্নমেন্ট বা দপ্তর সরকার। অর্থাৎ এই যে আমলারা আছেন তারা কি করেন, ডেস্কে বসেন, চেয়ার টেবিলে বসেন, সেখান থেকে মূলত সরকার পরিচালনা করেন। এই জন্য আমলাদেরকে উৎপত্তিগত অর্থেই বা এই যে সেই যে শব্দ থেকে আমলাতন্ত্রের উৎপত্তি, সেই উৎপত্তিগত শব্দ আমরা বিশ্লেষণ করলে বুঝতে পারি কি আমলাদের মূলত ডেস্ক গভর্নমেন্ট বা দপ্তর সরকার বলা হয়। তারা একটা ডেস্কে বসেন, সেখান থেকে মূলত সরকার পরিচালনা করেন। আমলাতন্ত্রের একটা সংজ্ঞা তোমাকে জানতে হবে, আমলাতন্ত্র কি, কারণ অনেক সময় আমলাতন্ত্র কি এই প্রশ্নটা ক নাম্বারে আসে বা খ নাম্বারে আসে, তখন কিন্তু এক বাক্যের যে উত্তর, এই উত্তরটা জানতে হবে এবং এটা খুব সুন্দর হতে হয়। সুন্দর থাকলে কিন্তু মানে খাতার মার্কটা একটু ভালো থাকে।
আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী বেতনভুক্ত দক্ষ ও পেশাদার কর্মচারীদের সংগঠন যারা সুশৃঙ্খলভাবে পরস্পর সংযুক্ত এবং রাজনীতি নিরপেক্ষ থেকে তাদের যে দায়িত্ব এই দায়িত্ব পালন করেন। তারা বেতনভুক্ত, তারা স্থায়ী, তারা হচ্ছে দক্ষ এবং পেশাদার কর্মচারী এবং তারা রাজনীতি নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করে থাকেন। তারপর প্রশ্নে আমরা যাই, উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্রের অর্থ কি? আমরা জানি, অলরেডি দেখিয়ে এসেছি। উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্রের অর্থ হচ্ছে ডেস্ক গভর্নমেন্ট বা দপ্তর সরকার। তারপরে আমলাতন্ত্রের জনক কে? আমলাতন্ত্রের জনক হচ্ছে মূলত জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবার হচ্ছেন আমলাতন্ত্রের জনক। অপরদিকে কার্ল মার্কস হচ্ছেন, আমরা দেখতে পাই, সমাজতন্ত্রের জনক। নিকোলা ম্যাকিয়াভেলি হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। অ্যারিস্টটল হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক। তারপরে আমরা দেখতে পাই এই যে জার্মান সমাজবিজ্ঞানী, তিনি হচ্ছেন মূলত যে আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার, তিনি হচ্ছেন ম্যাক্স ওয়েবার। আমলাতন্ত্রের আধুনিক আলোচনার অগ্রনায়ক হচ্ছেন প্রখ্যাত জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার। তিনি সর্বপ্রথম আমলাতন্ত্রকে একটি আইনগত ও যুক্তিসঙ্গত মডেল হিসেবে উপস্থাপন করেন। তিনিই ছিলেন আদর্শ আমলাতন্ত্রের বা আইডিয়াল ব্যুরোক্রেসি এর উদ্ভাবক বা জনক। আমলাতন্ত্র হচ্ছে একটি স্থায়ী বেতনভুক্ত এবং দক্ষ চাকরিজীবী শ্রেণী। সংজ্ঞাটি কার? এই সংজ্ঞাটি হচ্ছে মূলত অধ্যাপক ফাইনারের। অধ্যাপক ফাইনারের এই উক্তি, ঠিক আছে? তিনি আমলাতন্ত্রের এই যে উক্তিটি আমরা দেখে এসেছি, এই উক্তিটি হচ্ছে মূলত অধ্যাপক ফাইনারের। তারপর আরো কিছু প্রামাণ্য সংজ্ঞা আমরা দেখতে পারি আমলাতন্ত্র রিলেটেড। পল এইচ অ্যাপলবি তিনি বলেছেন, আমলাতন্ত্র অসংখ্য ব্যক্তিবর্গের মাধ্যমে ও জটিল শর্তে সুশৃঙ্খলভাবে পরস্পর একত্রিত হওয়াকে বোঝায়। রাষ্ট্রবিজ্ঞানী অগ তিনি বলেছেন, রাষ্ট্রীয় কর্মচারীবৃন্দ বা আমলা হচ্ছেন সুদক্ষ, পেশাজীবী এবং অরাজনৈতিক, স্থায়ী এবং অধীনস্থ কর্মকর্তা। অধীনস্থ মানে তাদের বস থাকে, তাদের আমরা দেখতে পাই আমলাতন্ত্রে একটা পদসোপান থাকে, হায়ারার্কি থাকে। ধরো আমি, আমার উপরে আরেকজন আছে, আমি তার কাছে জবাবদিহি করি, তার উপরে আবার আরেকজন আছে, তার উপরে আবার আরেকজন আছে, এইভাবে মূলত একজনের উপর আরেকজন অধীন থাকে। তারপরে অধ্যাপক ফিফনার এবং প্রেস্থাস বলেছেন, এটা কিন্তু ফিফনার, ফাইনার না, ঠিক আছে? অধ্যাপক ফিফনার এবং প্রেস্থাস তাদের মতে আমলাতন্ত্র হলো বিভিন্ন ব্যক্তি এবং তাদের কার্যাবলীকে এমন একটি পদ্ধতিতে সংগঠিত করা যা সুসংহতভাবে গোষ্ঠী শ্রমের উদ্দেশ্য অর্জনে সক্ষম হয়। এখান থেকে এই যে ফাইনারের যুক্তিটা, এই উক্তিটা তুমি পড়বা। তারপর হচ্ছে গিয়ে এখানে পল এই যে রাষ্ট্রবিজ্ঞানী অগ, তার উক্তিটা কিন্তু তুমি পড়তে পারো। দুইটা উক্তি পড়লেই মোটামুটি হয়ে যাবে। তারপরে লাল ফিতার দৌরাত্ম্য বলতে আসলে কি বোঝায়? এই যে লাল ফিতার দৌরাত্ম্য মানে হচ্ছে যখন আমাদের ডেস্কে আমরা যাই, তারা কি করে, কোন একটা ফাইল নিয়ে যায়, তখন কি করে সেটাকে তারা রেড ট্যাব দেয়। রেড ট্যাব দিয়ে সেটাকে হচ্ছে পেঁচায় এবং সেটা এই যে ফাইলটা আছে, এই ফাইলটা তাদের যে ডেস্ক আছে, তাদের যে আলমারি আছে, সেখানে রেখে দেয়। এবং এই লাল ফিতার দৌরাত্ম্য বলতে আমলাতন্ত্রের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাকে বোঝানো হয়। বিষয়টা কেমন? ধরো কোন একটা ফাইল নিয়ে গেলা, তুমি বললা যে স্যার এটা আমার লাগবে, এটা আমাকে 2 দিনের ভিতরে করে দিতে হবে। তো তারা বলবে যে এটা তো সময় লাগবে, তোমার 10 দিন পরে আসেন। 10 দিন পরে গিয়ে বলবে যে এটা তো অমুক স্যার, এটা তো সাইন করেনি, সাইন লাগবে। সাইন করার পরে তারপর 5 দিন পরে, আরো 5 দিন পরে আসেন। তো এই যে আমলারা খুবই আনুষ্ঠানিক, মানে তারা নিয়ম কানুন আইন এগুলোর বাইরে যেতে চায় না। তারা যে আমাদের যে মানবিক বিষয়গুলো, আমাদের জিনিসগুলো যে দরকার, এই জিনিসগুলো তারা বোঝে না। তো এই লাল ফিতার দৌরাত্ম্য বলতে আমলাতন্ত্রের যে আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতাকে বোঝানো হয়। এবং এই লাল ফিতার দৌরাত্ম্য থেকে আমাদের খ নাম্বারে প্রশ্ন থাকে, গ নাম্বারে অনেক প্রশ্ন থাকে। তো এই জিনিসটা চলো আমরা একটু বিস্তারিত দেখি। লাল ফিতা বলতে পূর্ববর্তী নিয়মকে অন্ধভাবে অনুসরণ এবং অনুকরণ করাকে বোঝায়। যে জিনিসটা অলরেডি বলেছি যে আমলারা খুবই আনুষ্ঠানিক, তারা পূর্ববর্তী নিয়ম কানুন এই জিনিসগুলোকে মেনে চলার চেষ্টা করে। এবং এই যে লাল ফিতা বা রেড ট্যাপিজম বা লাল ফিতা, এই শব্দটি সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে প্রচলিত হয়। সেই সময়ে সরকারি ফাইলপত্র লাল রঙের ফিতায় বেঁধে রাখা হতো। এখান থেকেই আমলাতন্ত্রের আনুষ্ঠানিকতা, দীর্ঘসূত্রিতা, নিয়ম কানুনের কড়াকড়ি, বাড়াবাড়ি ইত্যাদি বোঝাতে লাল ফিতার দৌরাত্ম্য কথাটির ব্যবহার শুরু হয়। আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্য খুব বেশি, আমলারা খুব বেশি আনুষ্ঠানিক, সবকিছু তারা করতে চান প্রশাসনিক নিয়ম নীতি এবং বিধিবিধানের আলোকে। এর ফলে সমস্যার যে মানবিক দিকটি সেটা উপেক্ষিত হয়। যে জিনিসটা অলরেডি বলেছি, তোমার ফাইল লাগবে 2 দিনের ভিতরে, কিন্তু তাদের আনুষ্ঠানিকতা হচ্ছে 15 দিন পরে তারা এই ফাইলটা দিবে। তো তারা এই মানবিক দিকটা কিন্তু তারা মূলত উপেক্ষা করেন। সমস্যা সমাধানে বিধি মোতাবেক যথাযোগ্য নিয়মে অগ্রসর হতে গিয়ে সময় নষ্ট হয় এবং সমস্যা কিন্তু পরবর্তীতে আরো জটিল হয়ে পড়ে। জনগণের চাওয়া পাওয়া আবেদন আমলাতন্ত্রের ফাইলের লাল ফিতার বাঁধনে
আটকা পড়ে থাকে, জনগণের হয়রানি বেড়ে যায়, এমনকি জাতীয় এবং আন্তর্জাতিক প্রয়োজনের মুহূর্তে ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। এর ফলে শুধু আমলাতন্ত্র অপ্রিয়ই হয়ে ওঠে না, নির্বাচিত সরকারও জনবিচ্ছিন্ন এবং অপ্রিয় হয়ে ওঠে। যখন আমলাদের কারণে এই যে ফাইল রিলেটেড কাজগুলো হচ্ছে না, তখন আমরা গালি কিন্তু ওই চাকরিজীবী যিনি আছেন, যিনি আমলা আছেন, যিনি সরকারি কর্মকর্তা, যিনি বিসিএস করেন, তাকে কিন্তু দেই না। আমরা গালি দিই কোন একটা রাজনৈতিক দলকে, যে দল ক্ষমতায় আছে। তো এই আমলাতন্ত্রের কারণে, আমলাতন্ত্রের দীর্ঘসূত্রিতার কারণে কিন্তু রাজনৈতিক দলের উপরও বা সরকারে যিনি আছেন, যে দল আছে, তার উপরও কিন্তু একটা প্রভাব পড়ে। কিন্তু আসল খেলা কিন্তু ওই আমলারা করছে, ভুলটা কিন্তু আমলাদের। কিন্তু এখানে আমরা দোষ দিচ্ছি মূলত রাজনৈতিক দলকে। তো এই যে আমলাতন্ত্রের যে দীর্ঘসূত্রিতা, এর কারণে কিন্তু সরকারও জনবিচ্ছিন্ন এবং অপ্রিয় হয়ে ওঠে। সুতরাং আমলাতন্ত্রের দৌরাত্ম্য, আনুষ্ঠানিকতার বাড়াবাড়ি, অহেতুক বিলম্ব, এসব বোঝাতেই মন্দ অর্থে লাল ফিতার দৌরাত্ম্য শব্দটি ব্যাপকভাবে প্রচলিত। তারপর আমরা যাই, লাল ফিতার দৌরাত্ম্যের ফল হচ্ছে জনগণের হয়রানি। অবশ্যই জনগণকে হয়রানি হতে হয়, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়, রাজনৈতিক অস্থিতিশীলতা, 1 2 3 রাজনৈতিক অস্থিতিশীলতাও কিন্তু সৃষ্টি হয়। কারণ আমরা অনেক সময় কিন্তু এই কারণে রাজনৈতিক যে দল থাকে তার প্রতি আন্দোলন করার চেষ্টা করি, তার ভুলগুলো ধরার চেষ্টা করি, তার প্রতি আমরা ক্ষিপ্ত হয়ে যাই, তার কারণে কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। রাফি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে গিয়ে দেখলো সাংবাদিকরা মন্ত্রী মহোদয়কে প্রশ্ন করছেন, কিন্তু উত্তর দিচ্ছেন মন্ত্রীর একান্ত সচিব। এর মাধ্যমে যে দিকটি ফুটে ওঠে তা হলো আমাদের দৌরাত্ম্য ফুটে ওঠে এই জায়গায়। কারণ উত্তর দেওয়ার কথা ছিল সেই মন্ত্রী, কিন্তু উত্তর দিচ্ছে তার সচিব। সুতরাং এখানে আমরা আমাদের দৌরাত্ম্য, আমাদের প্রভাব, এই জিনিসটা দেখতে পাচ্ছি। অযোগ্য ব্যক্তিদের শাসন দেখতে পাচ্ছি, কারণ রাজনৈতিক যে ক্ষমতায় আছে যে মন্ত্রী, তার আসলে উত্তর দেওয়ার কথা ছিল, কিন্তু সে যেহেতু উত্তর দিতে পারছে না, সে আসলে সেই জায়গার জন্য অযোগ্য। রাজনৈতিক হস্তক্ষেপ, দেখো এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই। আমরা অলরেডি বলে এসেছি, আমরা থাকেন নিরপেক্ষ, তারা রাজনৈতিক কাঠামোর বাহিরে থাকেন। তো এই জায়গায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই, সুতরাং এখানে উত্তর হবে 1 ও 2। তারপরের প্রশ্নে উদ্দীপকটি পড়ে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। অবসরপ্রাপ্ত শিক্ষকের ছেলে জাহিদ বাবার পেনশন মঞ্জুরি সংক্রান্ত বিষয় জানতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে গেল। কর্মকর্তার কাছে গিয়ে দেখতে পেল টেবিলের উপর ফাইলের স্তূপ। সে আরো জানতে পারলো যে পেনশন মঞ্জুর হতে সময় লাগবে। ফাইলটি এখন পর্যন্ত সহকারী সচিবের টেবিলে রয়েছে। উদ্দীপকে উল্লেখিত সমস্যাকে কি নামে অভিহিত করা যায়? এটাকে আমরা বলতে পারি যে লাল ফিতার দৌরাত্ম্য। এই জিনিসটাকে আমরা লাল ফিতার দৌরাত্ম্য বলবো, আমলাদের দৌরাত্ম্য না, এটা হচ্ছে লাল ফিতার দৌরাত্ম্য। তারপরে যথাসময়ে পেনশন মঞ্জুরি নিশ্চিত করতে প্রয়োজন। আমলাতন্ত্রের জবাবদিহিতা, অবশ্যই তাদেরকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে। আমলাদের জবাবদিহিতার মানসিকতা তৈরি করতে হবে। তাদের কিন্তু এই যে জবাবদিহিতার মানসিকতা, এই জিনিসটা তাদের নেই। তারা ভাবে যে আমাদের কোনো জবাবদিহিতা নাই। স্বাধীন বিচার বিভাগও নিশ্চিত করতে হবে, কারণ আমলাদের যদি কোনো সময় দুর্নীতি করে, তাদের যে বিচার বিভাগ, এই বিচার বিভাগ যাতে তাদের প্রতি কোনো রকম বায়াসনেস না থাকে, তাদের প্রতি কোনো যেন ফেভার না দেয়, তাদের যাতে শাস্তির আওতায় নিয়ে আসে। তো এই জন্য 1 2 3 লাগবে। এখন আমরা আমলাদের যে বৈশিষ্ট্য, আমলাদের বৈশিষ্ট্যগুলো দেখি। এই যে সরকারি চাকরিজীবী যারা থাকেন, তারা থাকেন দক্ষ, তারা নির্দিষ্ট একটা ফিল্ডে কাজ করেন এবং সেই ফিল্ডে কিন্তু তারা দক্ষ হয়ে ওঠেন। পেশাদারী এবং বেতনভুক্ত, তাদের নির্দিষ্ট মাসে তাদের কিন্তু নির্দিষ্ট বেতন দেওয়া হয়। তো তারা হচ্ছে পেশাদার এবং হচ্ছে তাদের বেতনভুক্ত, তাদের কাজের জন্য তারা কিন্তু একটা নির্দিষ্ট পারিশ্রমিক পান। নিরপেক্ষ, তাদের বলা হয় যে তারা কোনো রাজনৈতিক দলের প্রতি কোনো বায়াস থাকবে না, কোনো রাজনৈতিক দলকে ফেভার দিবে না, তারা থাকবে নিরপেক্ষ, কোনো রাজনৈতিক মতামত তারা থাকতে পারবে না। তারপর আছে পদসোপান ভিত্তিক। পদসোপান মানে হচ্ছে হায়ারার্কি, যে জিনিসটা বলেছি, ধরো আমি কাজ করছি, আমার একজন বস থাকবে, তার আবার বস থাকবে, তার আবার বস থাকবে, এরকম করে হচ্ছে যাবে। এটা হচ্ছে পদসোপান ভিত্তিক, অর্থাৎ সেই জায়গায় কি থাকে, আমার এক পদের উপরে আরেক পদ, তার উপরে আরেক পদ, এরকম কিন্তু জিনিসগুলো থাকে। যেমন আমরা দেখতে পাই না যে ম্যানেজারের উপরে বস, তার ম্যানেজারের নিচে তারপরে কর্মচারী ম্যানেজারকে জবাবদিহি করে, ম্যানেজার আবার বসের কাছে জবাবদিহি করে, এরকম কিন্তু এই সরকারি চাকরিতে থাকে। তারপর হচ্ছে এটা একটা স্থায়ী চাকরি, নির্দিষ্ট সময়ের জন্য তারা চাকরি পায় এবং 65 বছরে সেই সময় পর্যন্ত তাদেরকে কাজে তারা হচ্ছে স্থায়ী। এবং সুনির্দিষ্ট কর্মক্ষেত্র, তাদের একটা সুনির্দিষ্ট কর্মক্ষেত্র থাকে এবং সেই জায়গাতে এসে মূলত তারা কাজ করে থাকে। আমলারা কোন বিভাগের সদস্য? আমরা জানি সরকারের 3টা বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এবং এই আমলারা হচ্ছে শাসন বিভাগের সদস্য। আমলারা হচ্ছে শাসন বিভাগের সদস্য এবং তারা কিন্তু এই যে আইন বিভাগ থাকে, আইন বিভাগের আইনের আলোকে মূলত যে কাজগুলো, এই কাজগুলো করে থাকে, বা মাঠ পর্যায়ে আমরা জানি আইন বিভাগের কাজগুলোকে বাস্তবায়ন করে শাসন বিভাগ। তো এই আমলারা হচ্ছে মূলত শাসন বিভাগের সদস্য। আমলাতন্ত্রের কার্যাবলী, আমলারা কি কি কাজ করে সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। এই জায়গা থেকে আমাদের কিন্তু সিকিউতে প্রশ্ন থাকে, অনেকগুলো সিকিউতে এই রিলেটেড বা এই টপিক রিলেটেড অনেকগুলো সিকিউতে তুমি প্রশ্ন পাবা। তো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো। আইন কার্যকর করা,
দেখো এই আমলাতন্ত্রে আমরা জানি যে সরকারের তিনটা বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এক্ষেত্রে কি হয়, আইন বিভাগ আইন প্রণয়ন করে, কিন্তু সেই আইনকে বাস্তবায়ন করে কারা? সেই আইনকে বাস্তবায়ন করে মূলত এই যে আমলারা, অর্থাৎ শাসন বিভাগের তারা সদস্য। এই শাসন বিভাগের পক্ষ হয়ে এই আমলারা কিন্তু এই আইনকে বাস্তবায়ন করে। সুতরাং আইন কার্যকর করার ক্ষেত্রে এই আমলাদের ভূমিকা রয়েছে। আইন প্রণয়নে সাহায্য দান বিষয়টা কেমন, আমরা অলরেডি বলেছি যে বাংলাদেশের ক্ষেত্রে বা অন্যান্য যে সকল দেশের ক্ষেত্রে এই যে আইন প্রণয়ন, অর্থাৎ আইন বিভাগের যারা সদস্য হন, যারা এমপি হন কিংবা যারা মন্ত্রী হন, দেখা যায় যে তাদের ওই রকম কোনো টেকনিক্যাল নলেজ থাকে না বা ওই ফিল্ড সম্পর্কে তাদের বিস্তারিত নলেজ থাকে না। তো যার কারণে কি হয়, তারা যে আমলা থাকেন এই আমলাদের উপর নির্ভরশীল হয়ে পড়েন এবং কোন আইন প্রণয়ন করতে হবে, কোন সময় প্রণয়ন করতে হবে, সে আইনের যে খসড়াগুলো বা আইনটা কি রকম হবে সেই জিনিসগুলো মূলত উত্থাপন করা হয় বা সেই জিনিসগুলো বানিয়ে দেওয়া হয়। খসড়া যেটাকে আমরা বলি বা বিল যেটাকে আমরা বলি, সেই বিলটা মূলত বানিয়ে দেওয়া হয় মূলত এই যে আমলা থাকে, আমলারা বানিয়ে দেন এবং রাজনৈতিক যারা নেতা থাকেন, যারা এমপি, তারা মূলত পার্লামেন্টে সেই বিলটাকে উত্থাপন করেন। তো তারা কিন্তু আইন প্রণয়নেও কিন্তু এই যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা থাকেন তাদেরকে কিন্তু সাহায্য প্রদান করে থাকে। 3 নম্বরে আছে সরকারের নীতি নির্ধারণের সাহায্য প্রদান, যেটা অলরেডি বলেছি যে আইন প্রণয়নের সাহায্য দানের পাশাপাশি সরকারের কি নীতি প্রণয়ন করতে পারে, কোন নীতিগুলো ভালো হবে সেই সংক্রান্ত দিক নির্দেশনা কিন্তু তারা রাজনৈতিক যে সকল নেতা থাকেন তাদেরকে দিয়ে থাকেন। তো তারা কিন্তু সরকারের নীতি নির্ধারণেও সাহায্য প্রদান করেন। বিচার সংক্রান্ত অনেক কাজ করেন, বিশেষ করে আমরা দেখতে পাই জেলা পরিষদে, উপজেলা পরিষদে জমি জমা রিলেটেড এই সংক্রান্ত কাজগুলো কিন্তু তারা করে থাকেন। তারপরে সরকারের নিকট জনগণের দাবি দেওয়া জ্ঞাপন, তারা কিন্তু সরকারের নিকট জনগণের যে সকল দাবি আছে সেই জিনিসগুলো কিন্তু এই যে আমরা পদসোপান দেখতে পাই, তো এই যে সচিব যারা থাকেন তারা তাদের যে সিনিয়র থাকে, তাদের সিনিয়র যারা থাকে, এইভাবে কিন্তু জনগণের যে দাবি দেওয়াগুলো থাকে এই দাবি দেওয়াগুলো কিন্তু রাজনৈতিক যে সকল নেতৃবৃন্দ থাকেন, যারা মন্ত্রী থাকেন, তাদের নিকট কিন্তু তুলে ধরেন। তারপর আমরা এক কথায় উত্তর দেখি কিছু, আইনকে বাস্তবে প্রয়োগ করে মূলত আমলারা, নিয়োগের শর্ত অনুযায়ী আমলারা বিরত থাকেন রাজনীতি থেকে। সরকারের অরাজনৈতিক অংশ হচ্ছে আমলারা, অনেক সময় একটা এমসিকিউ তে প্রশ্ন থাকে নিচের কোনটি সরকারের অরাজনৈতিক অংশ, আমলারা হচ্ছেন সরকারের অরাজনৈতিক অংশ। পদসোপান ব্যবস্থাটি সবচেয়ে বেশি চর্চা হয় আমলাতন্ত্রে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো, এগুলো এমসিকিউ তে আসতে পারে। তারপরে আমরা সিকিউ তে যাই, সিকিউ তে আমাদের ক নম্বরে আছে আমলাতন্ত্রের জনককে, কোনো বিস্তারিত বলার দরকার নেই, জাস্ট বলে দিবা আমলাতন্ত্রের জনক হচ্ছে জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার, শেষ, এক বাক্যে জিনিসটা উত্তর দিয়ে দিবা। তারপরে হচ্ছে জনসেবা বলতে কি বোঝায়, বা জনসেবা বলতে মূলত আমরা জনগণের সেবা করাটাকে বুঝি। এই জিনিসটা খুবই সহজ এবং এখানে তুমি 2 বাক্যে এই জিনিসটা উত্তর দেওয়ার চেষ্টা করবে। 2 বাক্যে বলতে 2টা প্যারায় উত্তর দেওয়ার চেষ্টা করবে, 2 বাক্যে নাও, সরি 2টা প্যারায় উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রথম প্যারায় জনসেবা বলতে তুমি কি বুঝো সেটা এক বাক্যে উত্তর দিবে এবং পরবর্তীতে জনসেবা বলতে আসলে কি বোঝায়, কিভাবে জনসেবা মূলত রাষ্ট্রের উন্নয়নে, সমাজের উন্নয়নে সহায়তা করে সেই জিনিসটা তোমাকে বিস্তারিত বলতে হবে। অন্যের কল্যাণে আত্মত্যাগের মহান ব্রতের নামই হচ্ছে জনসেবা। তারপর আমরা বিস্তারিত বলছি আসলে জনসেবাটা কি। জনসেবা বলতে এক মহান হৃদয় ব্যক্তিকে বোঝায় যার ফলে আত্মত্যাগের মাধ্যমে অন্যের কল্যাণ সাধিত হয়। উদার হৃদয়ে নিজ স্বার্থ বিসর্জন দিয়ে প্রতিদানের আশা ব্যতি রেখে, প্রতিদানের আশা বাদ দিয়ে অপরের দুঃখ কষ্টে, সমস্যায় পাশে দাঁড়ানো, বিপদ আপদে সাহায্য করার নামই হচ্ছে মূলত জনসেবা। এছাড়া অনেকের পেশার সাথেও জনসেবা বিষয়টি জড়িত থাকে। সমাজের প্রতি দায়বদ্ধ থেকেও পেশার খাতিরে জনকল্যাণ সাধন করাকেও জনসেবা বলা হয়ে থাকে। তো এই জনসেবা বলতে আসলে কি বুঝো সেই জিনিসটা হচ্ছে তুমি 2 প্যারায় উত্তর দেওয়ার চেষ্টা করবে। তারপর আমাদের বলা আছে গ নম্বরে জনাব সুমনের কার্যক্রম প্রশাসনের কোন দিকটি ফুটে উঠেছে। আমরা চলো উদ্দীপকটা একটু পড়ি। জনাব সুমন সম্প্রতি পদোন্নতি পেয়ে একটি উপজেলার কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। তিনি তার অফিসে সিটিজেন চার্টার টানিয়েছেন এবং ওয়ান স্টপ সার্ভিস চালু করেছেন। তিনি নিজে কোনো ফাইল আটকে রাখেন না। দেখো তার মানে বোঝা যাচ্ছে তিনি হচ্ছেন একজন আমলা, তিনি হচ্ছেন একজন সরকারি কর্মকর্তা। তো প্রশাসনের কোন দিকটি ফুটে উঠেছে, এখানে আমরা দেখতে পাই যে আমলাতন্ত্র ফুটে উঠেছে এবং আমলাতন্ত্রের যে জনসেবার বিষয়টা, সেই জনসেবার বিষয়টা কিন্তু ফুটে উঠেছে। কারণ দেখো তিনি এখানে বলেছেন যে তিনি তার অফিসে সিটিজেন চার্টার টানিয়েছেন এবং ওয়ান স্টপ সার্ভিস চালু করেছেন। ওয়ান স্টপ সার্ভিসটা কি, এটা অনেকে না বুঝতে পারে। ওয়ান স্টপ সার্ভিস হচ্ছে মূলত এক জায়গায় থাকবে এবং একটা অফিস থেকে তুমি সকল যে কাজগুলো আছে সকল কাজ করতে পারবা। ধরো একটা অফিস থেকে তুমি জন্ম নিবন্ধন করতে পারবা, তোমার মৃত্যু সনদ করতে পারবা, তোমার আইডি কার্ড করতে পারবা, এই রিলেটেড জিনিসগুলো যেগুলো আছে বিভিন্ন সরকারি সেবা তুমি একটা জায়গা থেকে নিতে পারবা, সেটা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। এবং সিটিজেন চার্টার মানে হচ্ছে যে কোন কোন সেবা এই জায়গায় পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে প্রশাসনের কোন দিকটি ফুটে উঠেছে, এখানে অবশ্যই আমলাতন্ত্র ফুটে উঠেছে, কিন্তু আমলাতন্ত্রে যে জনসেবার বিষয়টা সেই জায়গাটা কিন্তু এখানে ফুটে উঠেছে, আমলাতন্ত্রে যে জনসেবার বিষয়টা।
জনাব সুমনের কার্যক্রমে জনসেবায় আমলাতন্ত্রের ভূমিকার দিকটি কিন্তু ফুটে উঠেছে, যেটা অলরেডি বলেছি। তো তারপরে তুমি আমলা নিয়ে এখানে একটা সংজ্ঞা দিতে পারো, আমলা বলতে কি বোঝো, তারপরে এখানে মূলত আমলাতন্ত্র বিষয়টা কি সেই জিনিসটা তুমি ব্যাখ্যা করবা। আমলাগণ একদিকে যেমন সরকারের গৃহীত নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন, অন্যদিকে আইন প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ, চুক্তি সম্পাদন ইত্যাদি ক্ষেত্রেও প্রয়োজনীয় তথ্য উপাত্ত সরবরাহ করে সরকারকে সহায়তা করেন। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রে সরকারের বিপুল পরিমাণ জনকল্যাণকর কাজের সম্পাদনের দায়িত্ব আমলাদের উপর ন্যস্ত, অর্থাৎ আমলারাই সরকারের বিভিন্ন সেবা প্রদান করে থাকে, জনসেবায় নিয়োজিত থাকে। আমলারাই সরকারের বিভিন্ন সেবা প্রদান করে জনসেবায় নিয়োজিত থাকে। তারপরে উদ্দীপকের সাথে মূলত এটা কানেক্ট করার চেষ্টা করবা যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি পদোন্নতি পেয়ে অফিসে সিটিজেন চার্টার এবং ওয়ান স্টপ সার্ভিস চালু করেন, এবং এখানে তিনি দেখতে পেয়েছি আমরা তিনি কোনো ফাইল আটকে রাখেন না। উদ্দীপকে উল্লেখিত ঘটনায় জনাব সুমনও একই ধরনের কাজ করেছেন। এই ঘটনার দ্বারা সুস্পষ্টভাবে আমলাদের সাথে জনগণের যে সেতু বন্ধনের সম্পর্ক সেটার প্রমাণ পাওয়া যায়। কেননা বাংলাদেশের সংবিধানের 21(2) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে যে সব সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। এ থেকে বোঝা যায় আমলাতন্ত্র জনগণের প্রভু নয় বরং জনসেবক। এবং এইখানে দেখো আমি একটা ইনফো দিয়েছি বা একটা ইনসাইটস দিয়েছি। ইনসাইটস মানে কি, তথ্য দিয়েছি একটা। এই যে সংবিধানের জিনিসগুলো এখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তোমার সৃজনশীলের ভিতরে যে জিনিসটা চাওয়া হয় সেটা হচ্ছে তোমার ইনসাইটস, বিভিন্ন তথ্য চাওয়া হয় তোমার কাছ থেকে। সেই রিলেটেড তথ্যগুলো যদি তুমি দিতে পারো, সেই জিনিসগুলো যদি তুমি কানেক্ট করতে পারো, তাহলে কিন্তু তোমার মার্ক ভালো থাকবে। এখানে আমরা বিস্তারিত বললাম, প্রথমে বললাম যে জনসভায় আমলাতন্ত্রের ভূমিকা, তারপরে আমলা কি সেই জিনিসটা আমরা ব্যাখ্যা করলাম, তারপরে আমলাতন্ত্র বিষয়টা কি সেই জিনিসটা আমরা একটা প্যারায় ব্যাখ্যা করলাম, এবং উদ্দীপকের সাথে একটা কানেকশন করলাম সেই জিনিসগুলো নিয়ে। তো এইভাবে লিখতে পারলে আশা করি ভালো মার্ক থাকবে। তারপরে জনাব সুমনের আচরণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে মূল্যায়ন করো। বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে এই যে জনাব সুমন যে কাজটা করেছে সেটাকে তোমাকে মূল্যায়ন করতে হবে। অবশ্যই তিনি একটা ভালো কাজ করেছেন এবং এটা আমাদের সুশাসনের জন্য সহায়ক, ভালো শাসনের জন্য এটা সহায়ক। তো এই জিনিসটা তুমি মূল্যায়ন করবা, অবশ্যই এটা পয়েন্ট আকারে মূল্যায়ন করলে ভালো হবে, ঠিক আছে। জনাব সুমনের আচরণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে প্রশংসার দাবিদার, বর্তমান প্রেক্ষিতে তার ভূমিকা আলোচনা করা হলো। দেখো আমি এখানে পয়েন্ট আকারে পরবর্তীতে লিখেছি, মানে কয়েকটা পয়েন্ট দিয়েছি এই জায়গায়। প্রথমে আমি ভূমিকাটা লিখেছি। বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল রাষ্ট্র। অন্যান্য রাষ্ট্রের ন্যায় বাংলাদেশের অন্যতম প্রশাসনিক অংশ হলো আমলাতন্ত্র। আমলাতন্ত্রের মাধ্যমে সরকারের নীতি নির্ধারণ থেকে শুরু করে তা বাস্তবায়ন পর্যন্ত সব ক্ষেত্রে কাজ হয়ে থাকে। উদ্দীপকে জনাব সুমন একজন সরকারি আমলা হয়ে তিনি জনকল্যাণ সাধনে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। এতে তার কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়, যা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক। জনাব সুমনের মতো সকল আমলারা যদি সঠিকভাবে ও নৈতিকতার সঙ্গে তাদের ভূমিকা পালন করে, তাহলে প্রশাসনে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আসবে। নিচে তা ব্যাখ্যা করা হলো। তো দেখো কিছু ভূমিকা আমি লিখেছি, কিছু ভূমিকা লিখে তারপর আমি পয়েন্ট দিয়েছি। এই যে জনাব সুমনের মতো যদি সবাই হয়, তাহলে কি কি পরিবর্তন আসতে পারে, কি কি আমাদের বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসতে পারে, সেই জিনিসগুলো নিয়ে ব্যাখ্যা দিয়েছি। তো প্রথম যে পরিবর্তনটা আসবে সেটা হচ্ছে প্রশাসনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। আমলারা যদি নিয়ম কানুন মেনে কাজ করে এবং প্রতিটি সিদ্ধান্তের পেছনে যুক্তি এবং নথি রাখে, তাহলে প্রশাসনের কাজ জনগণের কাছে স্পষ্ট হয়। এতে কোন কোন সিদ্ধান্ত নেওয়া হলো তা জনগণ জানতে পারে। ভুল বা অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্মকর্তা দায় এড়াতে পারবে না, যার ফলে জনগণের আস্থা প্রশাসনের উপর কিন্তু বাড়বে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের প্রশাসনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। প্রশাসন দুর্নীতিমুক্ত হবে, কারণ এই জিনিসগুলো যদি তারা বারবার করে এবং এই যে ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে, সিটিজেন চার্টারটা নিয়েছে, এই জিনিসগুলো যদি অনলাইনেও নিয়ে আসা যায়, তাহলে কিন্তু প্রশাসনের যে দুর্নীতি আছে এই দুর্নীতি রোধ হবে। জনগণের যে চাহিদা আছে যে ওয়ান স্টপ সার্ভিসের, অর্থাৎ এক জায়গা থেকে, আমাদের দেখা যায় যে কোন একটা জিনিস আমরা করতে গেলে আমরা এক জায়গাতে সকল সেবা পাই না। আমাদের জন্ম নিবন্ধন করার জন্য এক জায়গায়, মৃত্যু সনদ করার জন্য এক জায়গায়, আইডি কার্ড করার জন্য এক জায়গায়, নাগরিক সনদ করার জন্য আরেক জায়গায়। তো এই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমরা ক্লান্ত। তো এই যে জনগণের চাহিদা, এই জনগণের চাহিদাও কিন্তু পূরণ হবে যদি এক জায়গা থেকে এরকম সেবা দেওয়া যায়। তো তিনটা পয়েন্ট দিয়ে আমরা শেষে বলেছি যে উপরে আলোচনা থেকে বলা যায় জনাব সুমনের কার্যক্রম বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে গ্রহণ করা হলে সুশাসন নিশ্চিত করা কিন্তু সহজ হবে। তো এইভাবে যদি তুমি 3-4টা পয়েন্ট দিয়ে লিখতে পারো, একটু ভূমিকা বিশ্লেষণ করতে পারো, তাহলে কিন্তু তোমার ভালো মার্ক থাকবে। এবং এই চ্যাপ্টার থেকে আমাদের মূলত যে এই যে দেখতে পাই যে আমরা যে জনসেবা, এই জনসেবা রিলেটেড থেকে প্রশ্ন আসতে পারে। গ নম্বরে মূলত আমলাতন্ত্রের যে ভূমিকা, এই আমলাতন্ত্রের ভূমিকা থেকে প্রশ্ন থাকে, এবং ঘ নঙে মূলত এই আমলাতন্ত্রের ভূমিকার সাথে কিভাবে সুশাসন নিশ্চিত করা যায় আমরা অলরেডি দেখেছি, সেই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে। তো 2 নম্বর সৃজনশীল আমাদের আছে আমলা কারা। আমরা জানি আমলা কারা। আমলা হচ্ছে মূলত স্থায়ী বেতনভুক্ত যে সদস্য থাকে, দক্ষ স্থায়ী বেতনভুক্ত, তারাই হচ্ছে মূলত আমলা।
শাসন বিভাগের অরাজনৈতিক অংশ যারা বেসামরিক কর্মচারী হিসেবে নিযুক্ত হয়ে রাষ্ট্রের প্রশাসনিক কাজ পরিচালনা করে তারাই হচ্ছে মূলত আমলা। তো তুমি হচ্ছে যেই সংজ্ঞাটা তুমি পড়েছো সেই সংজ্ঞাটা কিন্তু দিয়ে দিতে পারো এখানে। তারপরে পদসোপান বলতে কি বোঝায়, পদসোপান নিয়ে অলরেডি আমরা বিস্তারিত বলেছি। পদসোপান মানে হচ্ছে হায়ারার্কি, এই যে একজনের পর আরেকজন থাকে, তারপর আরেকজন থাকে। তো এখানে আমরা দেখতে পাই যে সচিব থাকেন, ঠিক আছে, যে সহকারী সচিব থাকেন। এই সহকারী সচিব সিনিয়র সচিবের সহকারী সচিবের কাছে তার যে কাজগুলো আছে সেই কাজগুলো বুঝিয়ে দেন। সিনিয়র সহকারী সচিব তার উপরে যিনি থাকেন উপসচিব তার উপর কাজ বুঝিয়ে দেন। উপসচিব আবার যোগ্য সচিবের উপর তার কাজগুলো বুঝিয়ে দেন। এইভাবে কিন্তু একটা হায়ারার্কি থাকে। তো এই পদসোপান নীতি বলতে পদের গুরুত্ব এবং মর্যাদা অনুসারে পর্যায়ক্রমিক শ্রেণীবিন্যাসকে বোঝায়। পদসোপান নীতি অনুযায়ী পদসমূহকে এমন ভাবে শ্রেণীবিন্যাস করা হয় যাতে প্রত্যেক নিম্নতর পদ কোনো উচ্চতর পদ দ্বারা নিয়ন্ত্রিত হয়। পদসোপানের ফলে প্রত্যেক কর্মচারী তার কার্যাবলীর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দায়ী থাকেন। যে জিনিসটা অলরেডি বলেছি যে এই যে সরকারি আমলা তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই যে নিম্নতর যে সকল কর্মচারী থাকে তারা তার যে ঊর্ধ্বতন কর্মচারী আছে তার নিকট কিন্তু জবাবদিহি করেন। এই জিনিসটাই হচ্ছে মূলত পদসোপান নীতি। তো প্রথমে জাস্ট এক বাক্যে উত্তর দিবে এবং দ্বিতীয় প্যারায় মূলত পদসোপান বলতে আসলে কি বুঝো সেই জিনিসটা যদি এইভাবে উদাহরণ দিয়ে বুঝাতে পারো তাহলে কিন্তু মার্ক ভালো থাকবে। তারপরে এক্স কর্মকর্তার সংগঠনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। সদ্য নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এক্স সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। তিনি নিয়ম নীতি অনুসরণ করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে ওয়াই কর্মকর্তা, ওয়াই আমাদের লাগবে না গণকের জন্য, আমরা জাস্ট এক্স কর্মকর্তাটা একটু দেখি। এক্স কর্মকর্তার সংগঠনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সমূহ আলোচনা করে। দেখি এক্স কর্মকর্তার সংগঠনটা কি, যেহেতু এটা আমলা নিয়ে আলোচনা, আমলাতন্ত্রই হবে। সদ্য নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এক্স সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। তিনি নিয়ম নীতি অনুসরণ করেন, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন। তো তার যে সংগঠন এটা হচ্ছে আমলাতন্ত্র। তো তোমাকে এখানে চাওয়া হয়েছে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো কি। অলরেডি আমরা আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো দেখে এসেছি। তো তুমি হচ্ছে প্রথমে দেখবা যে এটা হচ্ছে আমলাতন্ত্র এবং আমলাতন্ত্রের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে সেই জিনিসটা তুমি ব্যাখ্যা করবা। এখানে চেষ্টা করবা যে একটা সংজ্ঞা দেওয়ার জন্য, যদি একটা সংজ্ঞা দিতে পারো তাহলে কিন্তু ভালো হয়। বারবার এই কথাগুলো বলছি যাতে তোমার মন, তোমাদের মনের ভিতরে এই জিনিসগুলো গেঁথে যায় এবং এই জিনিসগুলো যদি তোমার মাইন্ডে যখন গেঁথে যাবে যে এখানে একটা সংজ্ঞা দিতে হবে, সংজ্ঞা তো অলরেডি পড়েই যেতে হবে তোমাকে, তো সংজ্ঞাটা ইউজ করো এই জায়গায়। এই জায়গায় যদি তুমি দিতে পারো তাহলে কিন্তু তোমার মার্ক কিন্তু ভালো থাকবে, অন্য সবার থেকে খাতা আলাদা হবে। তো বারবার এই কথাগুলো বলছি যাতে তোমার মনের ভিতরে জিনিসগুলো গেঁথে যায়। আমলাতন্ত্রের যে বৈশিষ্ট্যের ভিতরে আমরা একটা যে কাঠামো হায়ারার্কি এই জিনিসটা দেখতে পাই। পদসোপান মেইনলি হচ্ছে এটা। তারপরে আমাদের আমলাতন্ত্রের দ্বিতীয় যে বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে কাজের বিশেষায়ন বা স্পেশালাইজেশন। আমলাতন্ত্রের প্রত্যেক কর্মকর্তার জন্য নির্দিষ্ট দায়িত্ব ও কাজ নির্ধারিত থাকে। তারা নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেন। এতে কাজ দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়, প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধি পায়। তৃতীয় আমাদের বৈশিষ্ট্য হচ্ছে নিয়ম ও বিধিনিষেধ ভিত্তিক পরিচালনা। আমলাতান্ত্রিক কার্যক্রম নির্দিষ্ট আইন, নীতিমালা, বিধি ইত্যাদি অনুযায়ী পরিচালিত হয়। ব্যক্তিগত ইচ্ছা বা পক্ষপাতের পরিবর্তে প্রতিষ্ঠিত নিয়মকে গুরুত্ব দেওয়া হয়। এর ফলে সিদ্ধান্ত গ্রহণ, নিরপেক্ষতা ও ধারাবাহিকতা বজায় থাকে, প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত হয়। চতুর্থ আমলাতান্ত্রিক বৈশিষ্ট্য হচ্ছে মেধা ও যোগ্যতা ভিত্তিক নিয়োগ। এখানে মূলত মেধাকে প্রাধান্য দেওয়া হয় এবং যারা মূলত একটা পরীক্ষা নেওয়া হয় সেই পরীক্ষাতে যারা মূলত ভালো করে তাদেরকে কিন্তু এই আমলা হিসেবে নেওয়া হয়। পঞ্চম আমাদের বৈশিষ্ট্য হচ্ছে লিখিত নথি এবং দাপ্তরিক কার্যক্রমের গুরুত্ব। আমলাতন্ত্রে অধিকাংশ সিদ্ধান্ত, নির্দেশনা ও কার্যক্রম লিখিত নথির মাধ্যমে সম্পন্ন করা হয়, অর্থাৎ তারা যে কাজগুলো করছে সেগুলোর একটা লিপিবদ্ধ থাকে। তারা যে কাজগুলো করছে সেটার একটা বলতে পারো যে নোট টাইপের থাকে, সেই জিনিসগুলো কিন্তু লিপিবদ্ধ থাকে, তারা কি কি কাজ করছে। প্রতিটি কাজের রেকর্ড সংরক্ষণ করা হয় যাতে ভবিষ্যতে তা যাচাই করা যায়। এতে প্রশাসনিক জবাবদিহিতা ও ধারাবাহিকতা বজায় থাকে, পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়া আরো সুশৃঙ্খল হয়। তারপর আমাদের ঘনঙে লেখার আগে আমরা মূলত গণাঙ্কটা যদি একটু সামারি করি আবার, এখানে মূলত আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো আমরা দিয়েছি, এগুলো যদি তুমি দিতে পারো তাহলে কিন্তু ভালো মার্ক থাকবে। এভাবে নীল কালি, এই জিনিসগুলো হচ্ছে নীল কালি দিয়ে মার্ক করে তারপর হচ্ছে দেওয়ার চেষ্টা করবে। তারপরে ঘনঙে আমাদের বলা আছে উদ্দীপকে ওয়াই কর্মকর্তার কর্মকাণ্ড জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় নেতিবাচক প্রভাব ফেলবে, বিশ্লেষণ করো। দেখি আমরা ওয়াই কর্মকর্তা কি করেছিল। অন্যদিকে ওয়াই কর্মকর্তা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক কর্তৃপক্ষের উপর সবসময় প্রভাব বিস্তারের চেষ্টা করেন এবং নিজের সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন। দেখো আমরা জানি যে আমলারা মূলত যে সকল রাজনৈতিক নেতা থাকেন তাদেরকে পরামর্শ দিয়ে থাকেন, আইনি বিষয় হতে পারে বা হচ্ছে আইনটা কিভাবে প্রস্তুত করা হতে পারে, বিভিন্ন পলিসির ক্ষেত্রে হতে পারে। কিন্তু যখন এই আমলারা রাজনৈতিক কর্তৃপক্ষ যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছেন তার মতামতকে
খুব বেশি একটা পাত্তা দিচ্ছে না, খুব বেশি একটা গুরুত্ব দিচ্ছে না, তখন কিন্তু সেই জায়গায় গণতন্ত্র ব্যাহত হবে, জবাবদিহিতা ব্যাহত হবে এবং সুশাসন প্রতিষ্ঠায় কিন্তু নেতিবাচক প্রভাব পড়বে। তো এই যে নেতিবাচক যেই প্রভাবগুলো পড়বে সেই জিনিসগুলোই তোমাকে এই জায়গায় ব্যাখ্যা করতে হবে। উদ্দীপকের ওয়াই কর্মকর্তার কর্মকাণ্ড জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় নেতিবাচক প্রভাব ফেলবে, কারণ তিনি কিন্তু যেই জনগণের ভোটে এসেছে যে রাজনৈতিক নেতা তার উপর হস্তক্ষেপ করার চেষ্টা করছেন। আমলাতন্ত্রের মাধ্যমে সরকারের নীতি নির্ধারণ থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত সব ক্ষেত্রে কাজ হয়ে থাকে। রাজনৈতিক নেতৃত্ব সাধারণত বেশিরভাগ সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে পেশাগত দিক থেকে আমলারা বিশেষজ্ঞ। সেজন্য রাজনৈতিক নেতৃত্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আমলাদের উপর নির্ভরশীল হয়ে পড়েন। আর কোন কোন ক্ষেত্রে উদ্দীপকে বর্ণিত ওয়াই কর্মকর্তার মতো আমলারা এই সুযোগ গ্রহণ করে সিদ্ধান্ত গ্রহণেও রাজনৈতিক কর্তৃপক্ষের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করেন, যা জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। তার কর্মকাণ্ড কিভাবে নেতিবাচক প্রভাব ফেলবে নিচে তা ব্যাখ্যা করা হলো। তারপরে যদি তুমি এইভাবে 5টা পয়েন্ট যদি দিতে পারো যে পয়েন্টগুলো নেতিবাচক প্রভাব ফেলে, আমরা দেখি এখানে গণতান্ত্রিক জবাবদিহিতা দুর্বল হয়ে পড়বে, রাজনৈতিক কর্তৃত্বের অবমূল্যায়ন ঘটবে, জনস্বার্থ উপেক্ষিত হওয়ার ঝুঁকি তৈরি হবে, এবং চতুর্থ আমরা দেখতে পাই প্রশাসনে কিন্তু স্বেচ্ছাচারিতা বৃদ্ধি পাবে, এবং পঞ্চম হচ্ছে নীতি বাস্তবায়নের সমন্বয়হীনতার সৃষ্টি হবে। তো এই জিনিসগুলো যদি তুমি বিস্তারিত দেখতে পারো তাহলে কিন্তু তোমাদের মার্ক ভালো থাকবে। তো এই জিনিসগুলো একটু তোমরা হচ্ছে রিডিং দিও, কারণ এই জিনিসগুলো অলরেডি আমরা একটু ব্যাখ্যা করে ফেলেছি। তুমি যদি একবার দেখো তাহলে কিন্তু এই জিনিসগুলো খুব সহজে বুঝে যাবে। সাইটটা পাওয়ার পরে একবার রিডিং দিবা যে কিভাবে কি কোন জিনিসগুলো এখানে নিয়ে আসা হচ্ছে, তাহলে কিন্তু আশা করি হয়ে যাবে। তো আমাদের যে নবম অধ্যায় ছিল যে আমলা, জনসেবা এবং আমলাতন্ত্র, তো এই আমলাতন্ত্র থেকে সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন আসে। আমরা দেখে এসেছিলাম আমলাতন্ত্রের ভূমিকা, আমলাতন্ত্রের কার্যাবলী, আমলাতন্ত্রের যে দৌরাত্ম্য সেই জায়গাগুলো থেকে প্রশ্ন থাকে। তো আশা করি এই চ্যাপ্টারের ভিতরে তুমি এই জিনিসগুলো এই শেষ সময়ে এসে অবশ্যই ভালো করে দেখে যাবে। তারপরে আমাদের দশম অধ্যায় হচ্ছে আমাদের দেশপ্রেম এবং জাতীয়তা নিয়ে ধারণা আছে। চলো আমরা দেখি যে এই চ্যাপ্টার থেকে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। এই চ্যাপ্টারে আমরা জাতি এবং জাতীয়তার যে ধারণা, এই ধারণা থেকে আমরা প্রশ্ন দেখতে পাই। পরবর্তীতে জাতি এবং জাতীয়তার মধ্যকার পার্থক্য রয়েছে, এই জায়গা থেকে আমরা খ নাম্বারে প্রশ্ন দেখতে পাই। জাতি এবং জাতীয়তার মধ্যে যে পার্থক্য, এই জায়গা থেকে আমরা খ নাম্বারে প্রশ্ন দেখতে পাই। তারপর আমাদের গ নাম্বারে প্রশ্ন আসে জাতীয়তার যে উপাদানগুলো আছে, যেমন আমাদের ভৌগোলিক ঐক্য হতে পারে, বংশগত ঐক্য হতে পারে, ধর্মগত ঐক্য হতে পারে, মানসিক ঐক্য হতে পারে, ইতিহাস সংস্কৃতিগত ঐক্য হতে পারে। এই জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন আসে গ নম্বরে। জাতীয়তার নির্ধারণ নীতি থেকে প্রশ্ন থাকে। দেশপ্রেমের ধারণা, জাতীয়তা এবং দেশপ্রেম থেকে প্রশ্ন থাকে। তো জাতীয়তার যে নির্ধারণ নীতি এটা থেকে একটু কম প্রশ্ন থাকে, বাকি টপিকগুলোর প্রথম দুইটা হচ্ছে খ নম্বরে বেশি প্রশ্ন থাকে, এবং জাতীয়তার উপাদান থেকে গ নম্বরে, এবং ঘ নম্বরে দেশপ্রেম এবং জাতীয়তা থেকে কিন্তু প্রশ্ন থাকে। তো আমরা চলো 10টা এমসিকিউ সলভ করি। জাতীয়তার ইংরেজি প্রতিশব্দ কি? জাতীয়তার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ন্যাশনালিটি। জাতীয়তার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ন্যাশনালিটি। অপরদিকে ন্যাশন হচ্ছে মূলত জাতির ইংরেজি প্রতিশব্দ। জাতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ন্যাশন। এখন আমরা চলো একটু বিস্তারিত দেখি। জাতি ও জাতীয়তার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে যথাক্রমে জাতির ইংরেজি হচ্ছে ন্যাশন এবং জাতীয়তার হচ্ছে ন্যাশনালিটি। এবং ইংরেজি ন্যাশন ও ন্যাশনালিটি এই শব্দ দুটি উদ্ভূত হয়েছে ল্যাটিন শব্দ নেশিও এবং নেশাস থেকে, যার অর্থ হচ্ছে বর্ণ বা জন্ম। সুতরাং উৎপত্তিগত বা শাব্দিক অর্থ থেকে জাতি এবং জাতীয়তা বলতে বোঝায় একই বংশোদ্ভূত জনসমষ্টি। একই বংশোদ্ভূত জনসমষ্টি, যে উৎপত্তিগত অর্থ নেশীয় এবং নেশাস, যার অর্থ হচ্ছে বর্ণ বা জন্ম। সুতরাং উৎপত্তিগত অর্থে জাতি এবং জাতীয়তা কথাটা একই, এবং এর মানে হচ্ছে একই বংশোদ্ভূত জনগোষ্ঠী। দেখতে পাই পঞ্চদশ এবং ষোড়শ শতকে ইউরোপীয় জনগণের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারার উন্মেষ ঘটে, এবং এই জাতি হচ্ছে মূলত জাতীয়তাবাদী চেতনারই ফসল। দেখো এখানে কি হয়, মূলত আমরা দেখতে পাই যে কোন একটা জাতি থাকে, ফর এক্সাম্পল বলতে পারি যে বাঙালি জাতি। তো এই বাঙালি জাতি থেকে, বাঙালি জাতিটা আসলে কি? বাঙালি জাতি মানে হচ্ছে তাদের যে সংস্কৃতি থাকবে, তাদের যে ঐতিহ্য থাকবে, তাদের যে ভাষা থাকবে, এই জায়গাতে একটা মিল থাকবে। অর্থাৎ ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য এই সংশ্লিষ্ট বিষয়গুলোতে যখন মিল থাকে তখন তাকে বলা হয় জাতি। ঠিক আছে, তখন তাকে কি বলা হবে? জাতি বলা হবে। ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যের দিক থেকে মিল থাকলে তাকে বলা হবে জাতি। কিন্তু যখন এই চেতনাটা জাগ্রত হবে যে আমি আলাদা একটা রাষ্ট্র চাই, তখন সেই জিনিসটা হবে জাতীয়তা। তো 1952 সালের যে ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনের ফলে বাঙালি জাতির মধ্যে যে চেতনাটা জাগে সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, অর্থাৎ আমরা পাকিস্তানিদের থেকে স্বাধীন। ঠিক আছে, জাতি এই জিনিসটা ভাষা সংস্কৃতির দিক থেকে মিল থাকবে, এবং জাতীয়তা বোধ হচ্ছে মূলত যে এই যে আমাদের যে চেতনাটা থাকে, আমরা আলাদা হতে চাই, আলাদা একটা রাষ্ট্র চাই, এটা হচ্ছে মূলত জাতীয়তা বোধ। তো এই যে জাতীয়তাবোধ, এই জাতীয়তাবোধ ভাবধারার উন্মেষ ঘটে পঞ্চদশ এবং ষোড়শ শতকে ইউরোপীয় জনগণের মধ্যে, এবং এই জাতি হচ্ছে জাতীয়তাবাদী চেতনারই ফসল।
তারপরে আমরা ন্যাশন অর্থাৎ জাতি এবং জাতীয়তার একটু পার্থক্য দেখি। দেখো, যেসব মানুষের ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয় এক, তারা মিলে একটি জাতি গঠন করে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে বাঙালি জাতির ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, আত্মপরিচয় এই সব জিনিস কিন্তু মিলে এক, ঠিক আছে, এই সব জিনিস কিন্তু এক এবং আমরা হচ্ছি বাঙালি জাতি। কিন্তু কোন রাষ্ট্রের প্রতি মানুষের আনুগত্য, একাত্মবোধ এবং নাগরিক পরিচয় এর যে চেতনাটা, এই জিনিসটাই হচ্ছে মূলত জাতীয়তা। কোন রাষ্ট্রের প্রতি মানুষের আনুগত্য, একাত্মবোধ এবং নাগরিকদের যে পরিচয় যে আমি অমুক দেশের, এই যে চেতনাটা, সেটাই হচ্ছে মূলত জাতীয়তা। জাতীয়তার সম্পর্ক মূলত রাষ্ট্রের সাথে, জাতীয়তার সম্পর্ক কিসের সাথে? রাষ্ট্রের সাথে। যেমন বাংলাদেশের নাগরিকদেরকে জাতীয়তা হচ্ছে কোন দেশি? বাংলাদেশের নাগরিকদের জাতীয়তা হচ্ছে বাংলাদেশি। কিন্তু বাংলাদেশ যে জাতির কথা বলে, জাতি হিসেবে আমরা হচ্ছি বাঙালি, কিন্তু আমাদের জাতীয়তা হচ্ছে আবার বাংলাদেশি। ঠিক একইভাবে আমরা যদি একজন চাকমা ব্যক্তিকে প্রশ্ন করি আপনার জাতি কি, আপনি সে জাতি হিসেবে হচ্ছে চাকমা, কিন্তু তার জাতীয়তা হচ্ছে কিন্তু বাংলাদেশি। জাতি হিসেবে সে চাকমা, কিন্তু তার জাতীয়তাও কিন্তু বাংলাদেশি। ঠিক একইভাবে আমরা যদি ভারতের পশ্চিমবঙ্গের কোন একজন বাঙালিকে প্রশ্ন করি, তো এই যে সে বলবে যে আমি যদি তাকে জিজ্ঞেস করি আপনি কোন জাতির, সে বলবে যে আমি বাঙালি জাতি, কারণ সেও তো বাংলা ভাষায় কথা বলে, ঠিক না? সে বলবে যে আমি বাঙালি জাতি, কিন্তু তার জাতীয়তা কি? তার জাতীয়তা কিন্তু আবার ভারতীয়, ঠিক আছে, তার জাতীয়তা হচ্ছে আবার ভারতীয়, তার জাতীয়তা হচ্ছে আবার ভারতীয়। তারপরে খেয়াল করো যে জাতি হচ্ছে সাংস্কৃতিক পরিচয় আর জাতীয়তা হচ্ছে মূলত রাষ্ট্রীয় পরিচয়, ঠিক আছে, জাতি হচ্ছে সাংস্কৃতিক পরিচয় এবং জাতীয়তা হচ্ছে রাষ্ট্রীয় পরিচয়। জনসমাজের মধ্যে রাজনৈতিক চেতনার উদ্ভব ঘটলে তা মূলত জাতীয়তায় পরিণত হয়। জাতীয়তা হচ্ছে একটি চেতনা, যেটা আমরা অলরেডি বলেছি, কিন্তু জাতি হচ্ছে একটা রাজনৈতিক সংগঠন যেখানে ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য এই জিনিসগুলোর মিল থাকে। ইতালীয় রাষ্ট্র দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলি তিনি জাতীয় রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা। ইতালীয় রাষ্ট্র দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলি, আমরা জানি তিনি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক, তিনি হচ্ছেন জাতীয় রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা। এটা কিন্তু এমসিকিউতে অনেক সময় থাকে। দ্বিতীয় প্রশ্নে আমাদের রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে কি বলা হয়? রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে বলা হয় জাতি, এবং জাতির মধ্যে ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যগত মিল থাকে। রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে জাতি বা নেশন বলা হয়। জাতি হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি যার ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি এই জিনিসগুলোতে কিন্তু মিল থাকে। তো এখান থেকে দুইটা উক্তি তোমরা কিন্তু পড়তে পারো, যে কোনো একটা উক্তি পড়ে নিলে কিন্তু হয়ে যাবে, এবং উক্তিগুলো যদি দাও তাহলে লেখার যে কোয়ালিটি সেটা কিন্তু বৃদ্ধি পায়। জাতীয়তাবাদ বা জাতিরাষ্ট্রের জনক, প্রবক্তা বা স্বপ্নদ্রষ্টাকে আমরা জানি। জাতীয়তাবাদ বা জাতিরাষ্ট্রের জনক হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি। তারপরের প্রশ্নে আমাদের জাতিরাষ্ট্রের উদ্ভব হয়েছে কখন থেকে? আমরা দেখতে পাই জাতিরাষ্ট্রের উদ্ভব হয় ওয়েস্টফেলিয়া চুক্তি থেকে, এবং এটা মূলত যে সপ্তদশ থেকে যে 19 শতক, সপ্তদশ থেকে 19 শতকের মধ্যে কিন্তু এই জাতিরাষ্ট্রের যে ধারণা এটা কিন্তু বিকশিত হয়। এবং এই যে সপ্তদশ থেকে 19 শতক অর্থাৎ 1600 সাল থেকে 1800 সাল পর্যন্ত এই জাতিরাষ্ট্রের যে ধারণা সেটা বিকশিত হয় 1600 সাল থেকে। 1600 সাল থেকে শুরু হয় মূলত এই জাতিরাষ্ট্রের ধারণা, এবং এই যুগটাকে আমরা বলে থাকি মধ্যযুগ। এই মধ্যযুগ থেকে মূলত জাতিরাষ্ট্রের যে ধারণা, এই ধারণা কিন্তু উদ্ভব হয়। নেশীয় এবং নেশাস কোন ভাষার শব্দ? এগুলো আমরা অলরেডি দেখে এসেছি ব্যাখ্যায়। নেশীয় এবং নেশাস হচ্ছে ল্যাটিন ভাষার শব্দ। তারপরে জাতীয়তা হচ্ছে এক প্রকার মানসিক ধারণা। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মূলত হ্যারল্ড জে লাস্কির। উক্তিটি হচ্ছে হ্যারল্ড জে লাস্কি, তিনি বলেছেন জাতীয়তা হচ্ছে এক প্রকার মানসিক ধারণা, এবং এই উক্তিগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে। তো এখানে কতগুলো প্রামাণ্য সংজ্ঞা বা উক্তি দেওয়া হয়েছে, এবং এই উক্তিগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে। ফরাসি লেখক রেনা তিনি বলেছেন জাতীয়তা একটি মানসিক সত্তা এবং এক প্রকার সজীব মানসিকতা, গুরুত্বপূর্ণ উক্তি, ঠিক আছে। তারপরে হ্যারল্ড জে লাস্কির মতে জাতীয়তার ধারণা এক প্রকার মানসিক ধারণা। এই উক্তিগুলো দিয়ে তোমাকে কিন্তু প্রশ্ন করবে এবং তোমাকে উত্তর দিতে হবে যে এই উক্তিটা কার। সুতরাং এই ছোট ছোট উক্তিগুলো থেকে বেশি প্রশ্ন থাকে। তো এই উক্তিগুলো একবার হচ্ছে পড়ে নিও, তাহলে হচ্ছে আশা করি হয়ে যাবে। এবং এখান থেকে এই যে এইচ হাইয়েস্ট এর যে উক্তি সেটা হচ্ছে মূলত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই উক্তিগুলো থেকে তোমার এমসিকিউতে প্রশ্ন আসে। তারপরে জাতীয়তার উপাদান সমূহ কি কি? জাতীয়তার উপাদান সমূহ হচ্ছে মূলত বংশগত ঐক্য। আমরা যখন মনে করি যে আমরা এক বংশ থেকে এসেছি, তখন কিন্তু সেই দেশে মূলত জাতীয়তার সৃষ্টি হয়। এর পাশাপাশি কিন্তু সেই জায়গায় ভাষা, সাহিত্য এবং সাংস্কৃতিক একটা ঐক্য থাকতে হয়। সে দেশের ভাষা এক হতে হয়, সংস্কৃতির যে আমরা বলি যে উৎসবগুলো হয় সেগুলোর প্রতি যে একরকম হতে হয় সেই উৎসবগুলো, এবং সংস্কৃতি, সেই দেশের যে সংস্কৃতি থাকে সেই সংস্কৃতির উপাদানগুলো কিন্তু এক হতে হয়, তাহলে কিন্তু জাতীয়তার সৃষ্টি হয়। এছাড়া আচরণ এবং
রীতিনীতিগত ঐক্য থাকে, সেই দেশের মানুষের যে মানসিক চিন্তা ভাবনা, এটা আমরা 3 এবং 7 মোটামুটি একটু কাছাকাছি, সেই দেশের মানুষের যে আচরণ, মানসিক চিন্তা ভাবনা, এই জিনিসগুলোর ভিতরে যখন মিল থাকে তখন কিন্তু একটা জাতীয়তা বোধ যে মানসিক ধারণা, সেই মানসিক ধারণাটা সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে এই ধর্মগত ঐক্যটাও লাগে এবং আমরা বলতে পারি যে আমাদের 1947 সালে যে দেশভাগ হয়েছিল, এই দেশভাগ কিন্তু ভারত পাকিস্তান বিভক্ত হয়েছিল এই ধর্মের ভিত্তিতে। আমরা জানি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে কিন্তু এই ভারত পাকিস্তান মূলত আলাদা হয়েছিল। তো এই জাতীয়তার উপাদান সমূহের মধ্যে ধর্মগত ঐক্যটা অনেক সময় লাগে, কিন্তু এখন যেহেতু আমরা মোটামুটি বলা যায় যে পুরো বিষয় হচ্ছে সেকুলার স্টেট টাইপের, তো এই ধর্মগত ঐক্য এখন হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ। এছাড়াও লাগে ভৌগোলিক ঐক্য। যদি তোমার একটা জায়গা না থাকে, ফর এক্সাম্পল ফিলিস্তিনিদের মতো, যদিও এটা ফিলিস্তিনিদেরই জায়গা, যদি তোমাদের একটা ভৌগোলিক ওই যে জায়গাটা আছে, এই জায়গাটার প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে এই যে আমরা যে এক, এই অনুভূতিটা কিন্তু সৃষ্টি হয় না। তো জাতীয়তার অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভৌগোলিক ঐক্য থাকতে হয়, অর্থাৎ যেই জায়গাটাতে আমরা থাকবো, মানে আমরা জাতীয়তা যেখানে সৃষ্টি হবে সেখানকার যে মানুষজন থাকে তাদের ওই জায়গাতে একটা ভৌগোলিক ঐক্য থাকতে হবে, সেই যে ভূগোলের প্রতি বা সেই জায়গাটার প্রতি একটা টান থাকতে হবে। ফর এক্সাম্পল বাংলাদেশের এই যে 1,47,000 কিলোমিটার, যখন বাইরের দেশের একজন মানুষ বা বাংলাদেশের একজন মানুষ প্রবাসে যায়, তাদের কিন্তু এই জায়গাটার প্রতি টান থাকে। তো এই জাতীয়তা সৃষ্টি হওয়ার পেছনে এই জায়গাটার প্রতি, তুমি যেই জায়গায় থাকবা সেই জায়গাটার প্রতি একটা টান থাকতে হবে। এই ভৌগোলিক ঐক্যের ফলেও কিন্তু জাতীয়তার সৃষ্টি হয়। এছাড়াও ইতিহাস, ঐতিহ্য এবং রাজনৈতিক ঐক্যেরও কিন্তু দরকার হয়, এবং এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। জাতীয়তার উপাদানগুলোর ভিতরে এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে সৃজনশীলে। উদ্দীপকটি পরে 7 এবং 8 নং প্রশ্নের উত্তর দাও। ভারত উপমহাদেশ দীর্ঘদিন ব্রিটিশ শাসনাধীন ছিল। এখানে বসবাসরত হিন্দু ও মুসলিম দুটি সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক বিভেদ চরম আকার ধারণ করে। পৃথক আবাসভূমির দাবিতে অবশেষে 1947 সালে ভারত ও পাকিস্তান বিভক্ত হয় এবং ব্রিটিশ শাসনের কিন্তু অবসান ঘটে। স্বতন্ত্র রাষ্ট্র গঠনে জাতীয়তার কোন উপাদানটি কার্যকর ছিল, সেই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাই সেখানে কিন্তু ধর্মটাই কার্যকর ছিল। 1947 সালে মূলত আমরা দ্বিজাতি তত্ত্ব, জিন্নার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তানকে আলাদা করা হয়। সুতরাং এখানে জাতীয়তার ধর্মের যে উপাদানটি ছিল সেটা কিন্তু কার্যকর ছিল। তারপরে 8 নং প্রশ্নে ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে কিসের মাধ্যমে? আমরা দেখতে পাই ভারত উপমহাদেশে জিন্নার যে দ্বিজাতি তত্ত্ব, সেই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে কিন্তু আমাদের মধ্যে জাতীয়তাবাদী এক ধরনের চেতনা সৃষ্টি হয়। আমরা হিন্দু মুসলিম হচ্ছে আলাদা, এবং এই জাতীয়তাবাদী চেতনার ফলেই কিন্তু ভারত উপমহাদেশ কিন্তু দুই ভাগে বিভক্ত হয়, ভারত এবং পাকিস্তান নামে রাষ্ট্র সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্নে বাংলাদেশের অভ্যুদয়ে জাতীয়তার যে উপাদানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? বাংলাদেশের অভ্যুদয়ে মূলত ভাষাগত ঐক্যটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কারণ এই ভাষা আন্দোলন থেকে আমাদের বাঙালি জাতীয়তাবাদ সৃষ্টি হয়, এবং পরবর্তীতে কিন্তু আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা যে আমাদের ভাষা সংস্কৃতি এই জিনিসগুলো যে পাকিস্তানিদের থেকে আলাদা আমরা বুঝতে পারি, এবং পাকিস্তানিদের থেকে আমরা আলাদা হয়ে যাই। তারপরে পশ্চিম বাংলার জনগণের রাষ্ট্রিক জাতীয়তা কি? দেখো আমরা বলেছিলাম যে তারা জাতি হিসেবে বাঙালি, কিন্তু তারা তাদের যে রাষ্ট্রিক জাতীয়তা সেটা হচ্ছে মূলত ভারতীয়। তারপরে আমরা যদি সৃজনশীলে যাই, প্রথম প্রশ্ন আমাদের ক নম্বরে আছে জাতি কি? এই জিনিসটা জাস্ট এক বাক্যে ব্যাখ্যা দিবে যে জাতি বলতে তুমি আসলে কি বোঝো। অলরেডি এই জিনিসগুলো বিশ্লেষণ করেছি। তারপরে হচ্ছে খ নামে আমাদের আছে ভৌগোলিক ঐক্য কিভাবে জাতীয়তাবাদ গঠনে ভূমিকা রাখে, ব্যাখ্যা করো। দেখো একই ভৌগোলিক এলাকার মধ্যে বহুকাল ধরে বাস করার ফলে একটি জনসমাজের মধ্যে যে ঐক্যবোধ গড়ে ওঠে তাকে বলা হয় ভৌগোলিক ঐক্য। তো ভৌগোলিক ঐক্য বিষয়টা কি সেই জিনিসটা আমি ব্যাখ্যা করলাম। তারপরে নির্দিষ্ট ও অভিন্ন সীমারেখার মধ্যে বসবাসকারী জনসমষ্টির মধ্যে সাধারণ স্বার্থ ও সংস্কৃতিগত ঐক্যবোধের সৃষ্টি হয়, এবং সেই ঐক্যবোধের উপর ভিত্তি করে জাতীয়তার বিকাশ ঘটে। পাকিস্তান জাতীয়তাবাদ ও রাষ্ট্রীয় কাঠামোর অভ্যন্তর হতে সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ভৌগোলিক অনৈক্যের ফলশ্রুতি, কারণ আমরা দেখতে পাই যে তাদের থেকে আমাদের কিন্তু বিশাল ব্যবধান ছিল, এবং এই বিশাল ব্যবধান সত্ত্বেও কিন্তু জোর করে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো আমরা আমাদের এই অঞ্চলের মানুষ যে ভৌগোলিক দিক থেকে পাকিস্তানিদের থেকে আলাদা, এই জিনিসটা বুঝতে পেরেছিলাম, এবং এটাও কিন্তু অন্যতম একটা কারণ ছিল পাকিস্তানিদের থেকে আলাদা হওয়ার জন্য। নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা না থাকার ফলে যাযাবরগণ জাতি গঠন করতে পারেনি। তবে এই কথাও সত্য যে ভৌগোলিক ঐক্য জাতীয়তার অপরিহার্য উপাদান নয়, তারপরও জাতীয়তা গঠনে ভৌগোলিক ঐক্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের গ নামে বলা আছে উদ্দীপকে কোন অনুভূতির প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো। চলো আমরা উদ্দীপকটা পড়ি। ফ্লাইট লেফটেন্যান্ট জাওয়াদ একটি প্রশিক্ষণ বিমান নিয়ে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে
উড্ডয়ন করে জনবহুল এলাকায় এসে বিমান ঘাঁটিতে আগুন ধরে যায়। তিনি নিজের জীবন বাজি রেখে বিমানটিকে কর্ণফুলী নদীর মোহনায় নিয়ে আসলে তা বিধ্বস্ত হয়। তার আত্মত্যাগে রক্ষা পায় অনেক মানুষের জীবন এবং দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। উদ্দীপকের কোন অনুভূতির প্রতিফলন ঘটেছে? এখানে অবশ্যই দেশপ্রেমের প্রতিফলন ঘটেছে, কারণ তার যদি দেশপ্রেম না থাকতো তাহলে কিন্তু সে নিজের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করতো। তার ভিতরে দেশপ্রেমের ফলে কিন্তু সে নিজের জীবন বিসর্জন দিয়ে অন্য যে আশেপাশের মানুষ ছিল তাদের জীবন বাঁচিয়েছে। তো এই জিনিসটাই হচ্ছে ব্যাখ্যা করবা উদ্দীপকে দেশপ্রেম নামক অনুভূতির প্রতিফলন ঘটেছে। তারপর এই জায়গাতে তুমি কি করতে পারো, দেশপ্রেমের একটা সংজ্ঞা দিতে পারো, দেশপ্রেম আসলে কি, এবং এইখানে যে জিনিসটা দেশপ্রেম কিভাবে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, দেশপ্রেম বিষয়টা আসলে কি, সেই জিনিসটা এখানে ব্যাখ্যা করা হয়েছে এবং সর্বশেষ কিন্তু উদ্দীপকের সাথে কানেক্ট করা হয়েছে। আশা করি এতগুলো সৃজনশীল পড়ানোর পরে আশা করি তোমরা প্যাটার্নটা বুঝে গেছো যে কিভাবে লিখতে হবে। তারপর আমাদের ঘ নঙে বলা আছে উদ্দীপকের বিষয়টির সাথে জাতীয়তার সম্পর্ক বিশ্লেষণ করো। অর্থাৎ তোমার যে দেশপ্রেম, এই দেশপ্রেমের সাথে যে জাতীয়তার সম্পর্ক, এই জিনিসটা কিন্তু এখানে বিশ্লেষণ করতে হবে। তো আমরা যদি একটু বিশ্লেষণ করি, প্রথম হচ্ছে জাতীয়তা দেশপ্রেমের ভিত্তি তৈরি করে। জাতীয়তা মানুষের মধ্যে একটি জাতির সদস্য হওয়ার চেতনা সৃষ্টি করে এবং এই চেতনা থেকেই দেশের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ জন্ম নেয়। অর্থাৎ জাতীয়তাবোধ দেশপ্রেম এবং দেশপ্রেম বিকাশের প্রধান ভিত্তি হিসেবে কাজ করে। দ্বিতীয় হচ্ছে উভয় দেশের ঐক্য এবং সংহতি বজায় রাখে। জাতীয়তা মানুষকে একই জাতির বন্ধনে আবদ্ধ করে, আমরা যে এক, এই চেতনাটা মানুষের মধ্যে জাগ্রত করে। আর দেশপ্রেম তাদের দেশের কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করে, ফলে জাতীয় ঐক্য ও সংহতি শক্তিশালী হয়, রাষ্ট্র আরো স্থিতিশীল এবং সুসংগঠিত হয়ে ওঠে। তৃতীয় হচ্ছে জাতীয় স্বার্থ সংরক্ষণে উভয়েরই ভূমিকা রয়েছে। জাতীয়তা ও দেশপ্রেম উভয় মানুষকে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে শেখায়। আমাদের দেশ আগে, আমরা পরে, আমাদের ব্যক্তি স্বাধীনতা পরে, সকল কিছু পরে, আগে আমাদের দেশ, সেই জিনিসটাই আমাদেরকে জাতীয়তা এবং দেশপ্রেম শেখায়। তারপরে চতুর্থ হচ্ছে নাগরিক দায়িত্ব পালনে উৎসাহিত করে। জাতীয়তাবোধ নাগরিকদের মধ্যে দেশের প্রতি আত্মপরিচয়ের অনুভূতি সৃষ্টি করে এবং দেশপ্রেম সেই অনুভূতিকে বাস্তব কাজে রূপ দেয়। এর ফলে মানুষ আইন মানা, কর প্রদান, সামাজিক দায়িত্ব ইত্যাদি পালন করে এবং দেশের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি পায়। দেশের উন্নয়ন এবং অগ্রগতিতে সহায়ক। জাতীয়তা ও দেশপ্রেম মানুষকে দেশের কল্যাণে একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করে। তারা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় উন্নয়নের জন্য অবদান রাখে। ফলে দেশের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয় বা নিশ্চিত হয়। তো এই জিনিসটা আমরা দেখলাম, জাতীয়তার মূলত এখানে দেশপ্রেম বা জাতীয়তার যে উপাদানগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে মূলত প্রশ্ন থাকে। তোমাদের জন্য এইচডব্লিউ হিসেবে একটা সিকিউ দেওয়া হয়েছে এবং এটা তোমাদের এইচডব্লিউ থাকবে। তোমরা চাইলে তোমাদের যে গ্রুপ আছে, তোমাদের যে আমাদের ক্লাসগুলো দেওয়ার জন্য তোমাদের যে একটা গ্রুপ খোলা হয়েছে, এইচএসসি টু এক্সেলেন্স, তো সেই গ্রুপে মূলত তোমরা দিতে পারো। এইচএসসি টু এক্সেলেন্স গ্রুপে তোমরা এই যে তোমার যে এই সৃজনশীলটা আছে, এই সৃজনশীলটা তোমরা লিখে জমা দিতে পারো। অথবা তোমরা তোমাদের যে টেলিগ্রাম আছে, সেই টেলিগ্রামে আমাদের যে গ্রুপ আছে সেখানেও জমা দিতে পারো। ফেসবুক গ্রুপে অথবা টেলিগ্রামে যদি জমা দাও, আমি চেষ্টা করবো তোমাদের এই সৃজনশীলটা মার্ক করে দেওয়ার জন্য। আজকে আমরা পরিণীতির অষ্টম, নবম এবং দশম অধ্যায় দেখলাম। তোমরা যদি এইরকম ভিডিও পেতে চাও তাহলে স্কুল অফ এক্সেলেন্সের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।